সাউন্ড টাউন ঠিক আছে নাকি বলেন, তাহলে শুরু করে দিই। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু করে বলেন, যে আপনাদের সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। সাউন্ড টাউন ঠিক আছে নাকি বলেন, তাহলে শুরু করে দিই। সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা একটু করে বলেন, যে আপনাদের সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। সাউন্ড টাউন ঠিক আছে নাকি বলেন, তাহলে সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা দেখেন, আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাসটা নেব সেটা হচ্ছে অ্যাডভার্বস। আমরা কিন্তু আমরা কিন্তু নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অর্থাৎ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো কিন্তু শেষ করার পর আমরা কিন্তু কি আসবো, আজকে কিন্তু অ্যাডভার্ব শুরু করব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বটা আমরা কি করব, প্রতিদিনের মতো আমরা কি করব, আজকে অ্যাডভার্বের কিন্তু মোটামুটি নাড়িভুড়ি সবই কিন্তু জানবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাসটা নেব সেটা হচ্ছে অ্যাডভার্বস। আমরা কিন্তু নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ শুরু করে দিই। তাহলে প্রথমে খেয়াল করুন আপনারা, আমরা বোর্ডে আসলে আমি আজকে লিখে রাখছি, কারণ এগুলো ক্লাস শুরু করার পরে লিখতে একটু সমস্যা হয়। তো প্রথমত দেখেন যে তাহলে আমরা আসি, প্রথমত আমরা আগের জিনিসটা একটু করে রিভিশন দিই। হ্যাঁ, রিভিশন বলতে আসলে আগের জিনিস যেগুলো বলছিলাম, যেমন দেখেন আমরা জানি পার্টস স্পিচ হচ্ছে কয় প্রকার, 8 প্রকার, যেমন নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে আমরা গতদিন দেখছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে বলছিলাম, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রনাউনকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, আর কোনো পার্টস স্পিচকে কিন্তু কি করতে পারে না, সে কিন্তু মডিফাই করতে পারে না। তাহলে নাউন এবং প্রনাউনকে মডিফাই করার কাজ কি করবে, অ্যাডজেক্টিভ করবে, সেটা আমরা গতদিন দেখছিলাম। আজকে আমাদের যেহেতু অ্যাডভার্বস, আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আজকে মাথা ঘামানোর দরকার নেই, আমাদের অ্যাডভার্ব যেহেতু, আমরা অ্যাডভার্বকে নিয়ে কাম করব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারবে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে কনজাংশন, অ্যাডভার্ব মডিফাই করতে পারে প্রিপোজিশন, অ্যাডভার্ব মডিফাই করতে পারে ইন্টারজেকশনকে। ঠিক আছে, আবার অ্যাডভার্ব সরাসরি একটা সেন্টেন্স কেও করতে পারে, আবার অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব কেও করতে পারে, আবার অ্যাডভার্ব একটা ক্লজ, অ্যাডভার্ব একটা ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্ব মডিফাইস এভরিথিং। ঠিক আছে, অর্থাৎ অ্যাডভার্ব প্রত্যেক কিছুকে মডিফাই করবে, কাকে ছাড়া, শুধুমাত্র নাউন এবং প্রনাউনকে ছাড়া অ্যাডভার্ব বাকি যে কোনো কিছুকে মডিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে অ্যাডভার্ব একটা হচ্ছে কি, অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফায়ার, কাকে মডিফাই করবে, নাউন প্রনাউন ছাড়া বাকি সবাইকে। তাহলে আপনাদের যদি একটা কোয়েশ্চেন যেভাবে করে যে অ্যাডভার্ব মডিফাইস, তাহলে কি লিখবেন, অ্যাডভার্ব মডিফাইস, এখন যদি অপশন যদি থাকে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে, ভার্ব এভাবে থাকবে, তার মানে কি অ্যাডভার্বস মডিফাইস বললে কখনোই আপনারা কিন্তু এখান থেকে তিনটা দেওয়া থাকবে না। যদি বলে অ্যাডভার্ব ডাজন্ট মডিফাই, তখন হবে নাউন বা প্রনাউন থাকবে একটা, আর বাকি তিনটা এখান থেকে দিবে। বুঝতে পারছেন? তাহলে কোয়েশ্চেনটা আপনার নরমাল কোয়েশ্চেন। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, আমি আবার বলছি নাউন প্রনাউন ছাড়া বাকি সবাইকে কি করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ঠিক আছে, তারপর খেয়াল করেন আপনারা, তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, সেন্টেন্স কে করতে পারে, অ্যাডভার্ব নিজেকে করতে পারে, ক্লজ কে করতে পারে, ফ্রেজ কে করতে পারে, এটা আমরা জানলাম একটু আগে। তাহলে আবার আমরা দেখে আসি, আমাদের এখানে কিছু সেন্টেন্স লেখা আছে, সেই সেন্টেন্স গুলো একটু করে আমরা যদি দেখি, তাহলে দেখেন হি ওয়াক্স স্লোলি, আপনারা লেখা কি বুঝতে পারবেন, আমরা একটু করে দেখি। হ্যাঁ, লেখা বোঝা যাবে। তাহলে দেখেন হি ওয়াক্স স্লোলি, তাহলে এখানে স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব।
স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে স্লোলি শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে কাকে মডিফাই করছে? তাহলে সে কিভাবে হাঁটে? সে আস্তে আস্তে হাঁটে, সে আস্তে হাঁটে। তাহলে আস্তে হাঁটে মানে কি? তাহলে কাকে মডিফাই করছে? এই ওয়ার্ক শব্দটাকে মডিফাই করছে, অর্থাৎ ওয়াককে সে মডিফাই করছে। কে? স্লোলি শব্দটা ওয়াককে মডিফাই করছে, তার মানে এখানে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। ঠিক আছে, অ্যাডভার্ব এখানে মডিফাই করছে কাকে? ভার্বকে। ক্লিয়ার? অর্থাৎ অ্যাডভার্বটা একটা বলে রাখে, অ্যাডভার্বটা যে শব্দের অর্থাৎ যে অংশের আগে বসবে তাকেই মডিফাই করবে। তাহলে এখানে যেহেতু আমার ভার্বের আগে বা পরে বসবে তাকে মডিফাই করবে। তাহলে দেখেন এখানে ভার্বের পরে বসছে, তার মানে ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, তাহলে আমরা জানি ম্যান হচ্ছে নাউন, তার নাউনের আগে যা বসে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ যেহেতু বসলো, তাহলে এখানে ভেরি শব্দটা আছে, তাহলে ভেরি শব্দটা কি? ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই ভেরি শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে কাকে মডিফাই করছে? এই ভেরি শব্দটা মডিফাই করছে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভকে, অনেস্ট কে মডিফাই করছে। দেখেন তো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান বললে আমাদের লাইনটা দ্বারা তো এরকম, তিনি একজন সৎ ব্যক্তি বা সৎ লোক। কিন্তু যখনই আমরা ভেরি বসালাম, তাহলে ভেরি কাকে বুঝেছে? সৎকে কিন্তু মডিফাই করছে। তাহলে দেখেন হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, তাহলে তিনি একজন খুবই সৎ লোক। তাহলে সৎকে মডিফাই করছে না, তার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছিলাম ভার্বকে মডিফাই করছে, এই বাক্যের মধ্যে পেয়েছি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ঠিক আছে, নাউনকে কিন্তু মডিফাই করবেন, আমরা আগে কিন্তু বলে আসছি। পরের বাক্যে দেখেন, হি পুট দ্য কাপ জাস্ট ওভার মাই হেড। তাহলে এখানে এই জাস্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ওভার হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে হি পুট দ্য কাপ, তাহলে সে কাপটা কোথায় রেখেছিল? জাস্ট ওভার মাই হেড, অর্থাৎ আমার ঠিক মাথার উপরে বা মাথার পাশেই রেখে দিয়েছিল আমার, অর্থাৎ কাপটা সে রেখেছিল। তাহলে এখানে এই জাস্ট অ্যাডভার্ব শব্দটা কাকে মডিফাই করছে? প্রিপোজিশনকে মডিফাই করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কাকে মডিফাই করছে? জাস্ট ওভার মানে হচ্ছে কি? জাস্ট ওভারকে মডিফাই করছে, অর্থাৎ প্রিপোজিশনকে মডিফাই করছে জাস্ট শব্দটা। তারপরে বাক্যে দেখেন, হি ডিড দ্য ওয়ার্ক কোয়াইট ওয়েল। এখানে আমরা তো দেখলাম এটা হচ্ছে ভার্ব, না ভুল লিখছি, এটা হচ্ছে ভার্ব, ডিড হচ্ছে ভার্ব, ডি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, ওয়ার্ক হচ্ছে এখানে নাউন। এখানে কোয়াইট আছে, ওয়েল আছে। ওয়েল তো অ্যাডভার্ব, সেটা আমরা আগেই জানি। তাহলে এখানে কে কে, তাহলে কোয়াইটটা কাকে মডিফাই করছে? কারণ কোয়াইট মানে হচ্ছে কি? কোয়াইট মানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কাকে মডিফাই করছে? এখানে অ্যাডভার্বকে মডিফাই করছে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে দেখেন এই যে নাউনকে মডিফাই করার কাজ অ্যাডজেক্টিভ করবে, তাহলে এখানে অ্যাডভার্ব। তাহলে এখানে আমি যদি বলি হি ডিড দ্য ওয়ার্ক ওয়েল, নরমালি হয়তো হি ডিড দ্য ওয়ার্ক ওয়েল। এখন বাক্যটা যদি আমি যদি বলতাম হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক নাইসলি, বাক্যটা যদি আমি এভাবে বলতাম, তাহলে এখানে নাইসলি শব্দটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে নাইসলি কাকে মডিফাই করছে? দেখেন তো, হি ডিড দ্য ওয়ার্ক নাইসলি। তাহলে নর্মালি আমরা যদি বলতাম হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে সে কাজটি করেছিল। এখন যেহেতু বললাম নাইসলি, সে কিভাবে করেছিল? সে ভালোভাবে তো সুন্দরভাবে কাজটা করেছিল। তাকে কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। এখন আপনারা যদি বলেন যে সে কাকে করছে? ওয়ার্ককে মডিফাই করছে, তাকে না, কারণ ওয়ার্ক হচ্ছে এখানে নাউন, আর নাউনকে কখনোই কি মডিফাই করতে পারে না? অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না। ক্লিয়ার? তাহলে এখানে পাশে বসুক আর যেখানে বসুক, আমরা দেখতে পাই সে কাকে মডিফাই করতেছে, অর্থাৎ সে কোন মানে সে কি করেছিল? সে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করেছিল, বা সে কাজটি সুন্দরভাবে করেছিল। তাহলে এখানে ডিড কে সে মডিফাই করছে। তাহলে এখানে সেম জিনিস দেখেন, কোয়াইট ওয়েল, এখানে কাকে মডিফাই করছে? অ্যাডভার্ব কে করছে। পরে দেখেন আই আনসার্ড সিম্পলি বিকজ হি রোট টু মি। তাহলে আই আনসার্ড সিম্পলি বিকজ হি রোট টু মি। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সিম্পলি শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে কাকে মডিফাই করছে? দেখেন তো, বিকজ হচ্ছে কি? কনজাংশন। তাহলে বিকজ যেহেতু কনজাংশন, তাহলে আই আনসার্ড সিম্পলি বিকজ হি রোট টু মি। ঠিক আছে, এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? প্রিপোজিশনকে মডিফাই করছে। আবার যদি বলি, তাহলে আই আনসার্ড সিম্পলি, এখানে আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে বলছিলাম। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে প্লাস কনজাংশনকে মডিফাই করছে। ঠিক আছে, পরে দেখেন ইট ইজ ভেরি চার্মিং পিকচার। তাহলে ইট ইজ আ ভেরি চার্মিং পিকচার, ধরেন আমি লিখলাম। তাহলে ভেরি শব্দটা কাকে মডিফাই করছে? এই চার্মিং শব্দটাকে। তাহলে ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব,
আর মডিফাই করছে কাকে, এটা হচ্ছে অর্থাৎ পার্টিসিপল কে মডিফাই করছে সে। পার্টিসিপল মানে হচ্ছে এক প্রকারের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, পার্টিসিপল কে মডিফাই করছে। তারপরে দেখেন আই সার্টেনলি আই মাস্ট ডু ইট, তাহলে এই সার্টেনলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব শব্দটা কাকে মডিফাই করছে, এখন সে পুরো একটা সেন্টেন্স কে মডিফাই করছে, বা সে পুরো একটা কাকে, সে পুরো একটা ক্লজ কে সে মডিফাই করছে। ঠিক আছে, সে পুরো একটা কিন্তু ক্লজ কে কি করছে, মডিফাই করছে, বা পুরো একটা সেন্টেন্স কে মডিফাই করছে। তাহলে সার্টেনলি বলার সাথে সাথে আমার এখানে কি সার্টেনলি শব্দটা কাকে মডিফাই করছে, এই পুরো সেন্টেন্স বা ক্লজ কে মডিফাই করছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখলাম যে সে মোটামুটি সবগুলাকে কি করতে পারে, মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব যে সবগুলোকে মডিফাই করতে পারে, সেটা এই এই উদাহরণগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা মুছে দিই। তারপরে খেয়াল করুন আমাদের পরের যে পার্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্বের প্রকারভেদ করবো আমরা এখন। ঠিক আছে, আমরা এখন পড়বো হচ্ছে অ্যাডভার্বের প্রকারভেদ। তাহলে অ্যাডভার্ব কয় প্রকার? অ্যাডভার্বস, অ্যাডভার্ব হচ্ছে সাধারণত 4 প্রকার। ঠিক আছে, কি কি? 1 নাম্বার সিম্পল অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, 2 নাম্বার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখেন ঝামেলাগুলা কোন জায়গায় লাগে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। 4 নাম্বার হচ্ছে আপনার প্রিপোজিশনাল অ্যাডভার্ব, প্রিপোজিশনাল অ্যাডভার্ব। তাহলে খেয়াল করেন তো, আমরা প্রনাউনের ক্ষেত্রে আমরা সিম্পল অ্যাডভার্ব দেখবো পরে। আমরা প্রনাউনের ক্ষেত্রে বলছিলাম রিলেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন। আবার গত ক্লাস আমরা বলছিলাম রিলেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলছিলাম। তাহলে দেখেন প্যাচটা কোন জায়গায় লাগছে এখন। তাহলে সেম জিনিস সেম নাম, শুধুমাত্র এক জায়গায় বলতেছে অ্যাডজেক্টিভ, এক জায়গায় বলতেছে প্রনাউন, এক জায়গায় বলতেছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, তাহলে আমরা এই জিনিসগুলো আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি, তার মধ্যে 4 ভাগ পেলাম, সেটা হচ্ছে সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ, প্রিপোজিশন। এগুলোতে কিছু নেই, এগুলো তো খুব একটা না, পড়া হচ্ছে আমার সিম্পলের মধ্যে। ঠিক আছে, এখন আমরা সিম্পল জিনিসগুলোকে আমরা ভাগ করি। সিম্পল মানে কি, যেটা আসলেই কি, আসলে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, সেটাই হচ্ছে সিম্পল। ঠিক আছে, সেটাই হচ্ছে কি সিম্পল। তাহলে আমরা যদি এখন যদি দেখি, তাহলে সিম্পল জিনিসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? সিম্পল গুলাকে ভাগ করা যায় কিন্তু আবার 8 ভাগে। ঠিক আছে, সিম্পল গুলাকে ভাগ করা যায় 8 ভাগে। আমরা ভাগটা একটু করে লিখি, হবে জায়গা হবে। আচ্ছা লিখি, না হলে ওদিকে আবার টানবো। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমাদেরকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্ব অফ নাম্বার অর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে কয়টা গেল, 1 2 3 4 5টা গেল, তাহলে আরো 3টা আছে। তাহলে অ্যাডভার্ব অফ নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি। তারপর লিখবেন হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। এগুলো আমি বলে রাখি, নামগুলো কিন্তু ভিন্ন, কিন্তু কাজ কিন্তু সবগুলাই কিন্তু আপনারা বুঝবেন যে আমরা এগুলো আগে কিন্তু করে আসছি। তাহলে নাম্বার অফ কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার।
অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। অর্থাৎ আমি আবার বলছি, এখানে নামগুলো যদিও আপনাদের কাছে অনেকের কাছে নামগুলা মানে নতুন লাগবে, কিন্তু আসলে সবগুলো যে লাগবে তা কিন্তু না, বা সবগুলো যে পড়ি নাই তাও কিন্তু না। আমরা এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা কিন্তু মোটামুটি আগে থেকে কিন্তু পড়ে আসছি। ঠিক আছে, এখন কিভাবে পড়ে আসছে আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই। দেখেন তো, অ্যাডভার্ব অফ ম্যানার, এটা কিন্তু ডি। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, এগুলো আমরা পড়ছিলাম মডিফায়ারের চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। মডিফায়ার চ্যাপ্টারের মধ্যে এই তিনটা জিনিস পড়ছিলাম। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এমপিটি পড়ছিলাম। তাহলে এমপিটি অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি তিনটাই যদি, অর্থাৎ ধরন, স্থান এবং হচ্ছে সময়, তিনটা অ্যাডভার্ব যদি একই সাথে যদি কোনো বাক্যে বসে, তাহলে আমরা সেখানে কি ফলো করবো বলছি, আমরা সেখানে এমপিটি ফরম্যাট ফলো করবো। এখন এমপিটি ফরম্যাট কি, ম্যানার, প্লেস, টাইম, আবার সিকোয়েন্সিয়াল আমরা বসাবো। তাহলে এখানেও সেম আমরা ম্যানার, প্লেস, টাইম বসাইছি। আমরা এই জিনিসটা কিন্তু আগেই কিন্তু পরে আসছি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পাইতাম, আমরা ম্যানারটা পাইতাম হচ্ছে কাকে কোয়েশ্চেন করবো, অর্থাৎ ভার্বকে কোয়েশ্চেন করবো কি দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা যখন আমরা কোনো একটা প্লেসকে, অর্থাৎ কোনো একটা ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করবো, হোয়ার দ্বারা প্রশ্ন করবো, সেটার নাম হচ্ছে প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, যেটা হচ্ছে প্লেস অফ মডিফায়ার করছিলাম আমরা। আর এরপর আমরা যদি হোয়েন দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা এই জিনিসগুলো কিন্তু পরে আসছি। ঠিক আছে, তাহলে ম্যানার মানে কি, ম্যানার মানে হচ্ছে আমাদের এখানে কি বুঝাবে, ধরন বুঝাবে। এখন কোন ধরনের ধরন, তাহলে কাজটা আমরা কিভাবে করছি সেটা, অর্থাৎ কাজটা কিভাবে হলো সেটা, যেমন আমরা এই যে একটা লিখলাম না, যে হি ডিড দা ওয়ার্ক, হি ডিড দা ওয়ার্ক নাইসলি, লিখলাম। আবার লিখলাম কি, হি ওয়ার্কস স্লোলি, দেখছিলাম না এই দুইটা আমরা। তাহলে এখানে নাইসলি এবং স্লোলি, তাহলে সে কাজটি কিভাবে করেছিল, সে সুন্দরভাবে কাজটা করেছিল। তাহলে হাউ দিয়ে কোয়েশ্চেন করব, সে কিভাবে হাঁটে, সে আস্তে আস্তে হাঁটে, বা আস্তে হাঁটে বা ধীরে হাঁটে। তাহলে এই যে আস্তে হাঁটে বা ধীরে হাঁটে, তারপর হচ্ছে সুন্দরভাবে কাজটা করেছিল। তাহলে এখানে ধীরে বা আস্তে বা সুন্দরভাবে, এই দুটা শব্দ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে নাইসলি, তারপর হচ্ছে আপনার ক্লিয়ারলি, কারেক্টলি, স্যাডলি, সফটলি, সিম্পলি, কেয়ারফুলি, এই যে শব্দগুলো আমরা বাক্যের মধ্যে বসে কিভাবে প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ার, আমরা এই চার্টের মধ্যে কিন্তু মোটামুটি বিস্তারিত কিন্তু পড়ে ফেলবো। তারপর দেখেন, কারণ আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের মেন, এগুলো আমরা একটা দুইটা উদাহরণ করলে বুঝবো। মেন হচ্ছে আমাকে এই জিনিসটা বুঝতে হবে। আর প্লেসটা তো আমরা জানি, প্লেসটা হচ্ছে কি, আমরা প্লেসটা সাধারণত বলবো, প্লেসটা সাধারণত কোন একটা স্থান প্রকাশ করবে। তাহলে স্থান প্রকাশ করে কোন কোন জায়গায়, যেমন ধরেন কি কি শব্দ হতে পারে, যেমন ধরেন হেয়ার বসতে পারে, হেয়ার, নিয়ার, তারপর হচ্ছে আপনার আহ কি কি, হ্যাঁ হেয়ার, নিয়ার, দেয়ার, তারপর হচ্ছে ওই যে মানে ফার, নিয়ার বাই। ঠিক আছে, এই শব্দগুলো কি হয়, আমরা সাধারণত কোন একটা প্লেস বুঝালে সেটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। যেমন আমরা যদি লিখি হি লিভস ইন, ধরেন ঢাকা, তাহলে এই যে ঢাকা শব্দটা লিখলাম, হুম, এই ঢাকা শব্দটা কিন্তু নর্মালি এখন আমরা যদি পার্টস অফ স্পিচ করি, সেটা হচ্ছে কোন জায়গায়, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ করলে সেটা কিন্তু আবার নাউন, স্পেসিফিক ভাবে সেটা কিন্তু প্রপার নাউন। ঠিক আছে, কিন্তু আমরা এখন যদি এটা যদি প্লেস অফ অ্যাডভার্ব প্লেস করতে হয়, তাহলে আমরা কি করব, সেখানে আমরা সে কোথায় বাস করে, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন পাবো। তাহলে সে কোথায় বসবাস করে, সে ঢাকায় বসবাস করে। আমরা এখানে বলবো কি, সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যদি আমরা অ্যাডভার্ব অনুযায়ী করি। আবার যদি বলি এরকম যে হি হি স্যাট ইন দা কর্নার, ঠিক আছে, হি স্যাট ইন দা, হ্যাঁ হি স্যাট অন দা, ইন দা, অন দা কর্নার না, হ্যাঁ অন দা কর্নার, হি স্যাট অন দা কর্নার, তাহলে আর কর্নার অফ দা টেবল, তাহলে সেই টেবলটির কি, সেই টেবলটির এক কর্নারে বসেছিল। তাহলে যে সে কোথায় বসেছিল, তাহলে কোন জায়গায় বসেছিল, সে এক কর্নারে বসেছিল। কিসের এক কর্নারে, তাহলে সে টেবলের এক কর্নারে বসেছিল। এই পুরোটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারছেন? আবার যদি বলি আমরা, যদি বলি কি হলো, হঠাৎ করে আমার ল্যাপটপের সাউন্ড করা শুরু করলো কেন, দেখেন। তাহলে বুঝতে পারছেন, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে ওটা। তারপর
আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টাইম মানে তো আমরা জানি যে আমরা সাধারণত কোনো বাক্যের মধ্যে যদি সময় প্রকাশ হয়, যেমন ধরেন ইয়েস্টারডে, আফটার, সিন্স, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, তারপর হচ্ছে আপনার ইউজুয়ালি না মানে হচ্ছে রেগুলারলি, তারপর হচ্ছে সামটাইমস, তারপর হচ্ছে অফেন, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে মানে হোয়েন, হোয়াইল, অর্থাৎ কোন একটা সময় বোঝাই, সময় বোঝালে সেগুলো কি হয়, সেগুলো সাধারণত অ্যাডভার্ব অফ টাইম হয়। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা আমরা একটা বাক্য দিয়ে দেখছিলাম, মনে আছে যে বলছিলাম এরকম যে হি প্লেড চেস, হি প্লেড চেস very well in my house last night। আমরা মডিফাই করার সময় আমরা এই ধরনের একটা বাক্য লিখছিলাম। তাহলে এখানে দেখেন তো সে কিভাবে চেস দাবা খেলেছিল, সে ভালোভাবে দাবা খেলেছিল, কোথায় খেলেছিল, আমার বাড়িতে খেলেছিল, কখন খেলেছিল, লাস্ট নাইট খেলেছিল। তাহলে আমরা বলছিলাম আমি বিটি তাহলে হচ্ছে ম্যানার, প্লেস, দেন হচ্ছে টাইম, এভাবে আমরা বসাইছিলাম। ঠিক আছে, তাহলে এই তিনটা মোটামুটি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। এখন শুধুমাত্র দেখেন যে এখানে যে আমাদের তো লাস্ট নাইট দেখছিলাম, লাস্ট নাইট থাকতে পারে বা ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে বা এভাবে কোনো সময় প্রকাশের বাক্য থাকতে পারে। টাইমের ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে সবসময় যে একটা প্লেসের নাম থাকবে তা কিন্তু না, বা প্লেস যে বলবো তা না। এখানে কিছু শব্দ থাকতে পারে, যে বলছিলাম ঠিকই, যেমন প্লেসের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন ধরেন যে হিয়ার, দেয়ার, তারপর হচ্ছে আপনার লোকালি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার অ্যাব্রড, এই জিনিসগুলো কিন্তু কি হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়। ক্লিয়ার? তারপর আমরা আসি অ্যাডভার্ব অফ ডিগ্রিতে। অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেখেন তাহলে প্রথমে ডিগ্রি মানে কি, ডিগ্রি জিনিসটা একটু করে বুঝায় আসি। মানে ডিগ্রি বুঝাবো না, মানে যে ডিগ্রি শব্দটা আসলে বুঝায়, ডিগ্রি শব্দটা আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বসাই। যেমন অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি বললে আমরা পড়বো, কম্পারিজন পড়বো, তখন মানে দুইটা আরেকটা আর দুইটা ক্লাস পর আমরা কম্পারিজন পড়বো, সে কম্পারিজন আমরা ডিগ্রিটা ডিটেলসে পড়বো। এখন এই ডিগ্রি মানে হচ্ছে মাত্রা বা তারতম্য, ঠিক আছে, বা একটা নির্দেশ বোঝায়। তাহলে যে শব্দ দ্বারা কোনো একটা, যে শব্দ দ্বারা কোনো ভার্বের বা কোনো কিছুর, ঠিক আছে, তারতম্য বোঝাবে, মাত্রা বোঝাবে, পরিমাণ নির্দেশ করবে, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন কিভাবে অ্যাডভার্ব অফ ডিগ্রি আমার পরিমাণ নির্দেশ করবে, সেই পরিমাণ নির্দেশ করে, যেমন আমরা বলি না যে আমরা কালকে দেখছিলাম সেটা হচ্ছে মাছ মেনি পড়ছিলাম না। এখন এই মাছ মেনি তো হচ্ছে ডিটারমিনার, এখন ডিটারমিনার গুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছিলাম, কিন্তু সেই ডিটারমিনার গুলো আবার কি হিসেবে বসতে পারে, আবার সেগুলো আবার কিন্তু আপনার অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। এখন কখন বলবো, যদি কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা বসায় দিই, তাহলে সাধারণত সেটা কি হয়ে যাবে, যা এগুলা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা একটা জিনিস বলি, আমরা দুটি নাউন পাশাপাশি বসানো বলছিলাম, পাশাপাশি বসলে সেখানে আমরা প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাম করি, সেটা গত ক্লাসে দেখছিলাম নাউন অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক আছে, তাহলে দুটি নাউন যদি, দুটি অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি বসে, তাহলে দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি কিন্তু নরমালি বসতে পারে। ঠিক আছে, দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি নরমালি বসতে পারে, কিন্তু কোনো একটা অ্যাডজেক্টিভকে যদি আমাদের যদি কি করতে হয়, যদি ধরো মানে এই অ্যাডভার্বিয়াল যদি করতে বা অ্যাডভার্বিয়াল হিসেবে যদি একটা যদি মডিফাই করতে হয় অ্যাডজেক্টিভকে, তখন আমরা সেই জিনিসটাকে কি করে ফেলবো, সেই জিনিসটাকে তখন আমরা কি করবো, অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করবো। যেমন এখানে মাছ শব্দটাও আমরা গতদিন বলছিলাম অ্যাডজেক্টিভ হিসেবে, এখন আজকে বলবো সেটা কি, আজকে বলবো সেটা হচ্ছে আমরা অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, সেটা আমরা অ্যাডভার্ব হিসেবে কিন্তু পড়বো। তা হচ্ছে মোর শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটাকে আমরা কি হিসেবে পড়বো আজকে, কিন্তু সেটা কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে পড়বো। কারণ ডিগ্রি যখন পড়বো, ডিগ্রি ক্ষেত্রে আমরা সাধারণত বলবো যে ডিগ্রি দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি আর একটা হচ্ছে অ্যাডভার্বের ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভ শব্দগুলো আপনারা অ্যাডভার্ব হিসেবে কিন্তু কি বসাতে পারি, আমরা আমরা বসাতে পারি। তাহলে আমরা গতদিন যেটা বলছিলাম তার সাথে একটু কিন্তু কনফ্লিক্ট লাগবে, কারণ মাছ গতদিন বলছিলাম কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে বসাই, মেনি কাউন্টেবল নাউনের আগে বসাই। আজকে এই মাছ মেনি, ঠিক আছে, তা হচ্ছে এনাফ, লিটল, এই শব্দগুলো কিন্তু আবার অ্যাডভার্ব হতে পারে কখন, যখন সেগুলো কোন একটা অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডজেক্টিভের তারতম্য প্রকাশ করবে বা ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তখনই শুধুমাত্র সেগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। আর অন্য সব ক্ষেত্রে সকলে হলো কি, সেগুলো অ্যাডজেক্টিভ কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি, ঠিক আছে, আমরা যদি এখন যদি দেখি, তাহলে দেখেন একটা বাক্য লিখি, দেখেন the more you read,
লিখছি না? তাহলে দ্য মোর ইউ রিড, ঠিক আছে? তারপর বলি কি, দ্য মোর ইউ উইল লার্ন, বলি কিনা? তাহলে এই যে মোর শব্দটা বসালাম দুই জায়গায়, এই মোর শব্দটা হচ্ছে কি এখানে, এই মোর শব্দটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাহলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যতই পড়িবে ততই শিখিবে। তাহলে এখানে এই যতই, মোর শব্দ দুইটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি। তাহলে এখানে ডিগ্রিটা কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি কিন্তু আসবে না, আপনার কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে আসবে এগুলো শব্দগুলা। জাস্ট আমি মানে বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধা বা গ্রামারটা বোঝানোর জন্য আমি কি বলতেছি, এটাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে করছি। কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু আপনার এই শব্দগুলো অর্থাৎ মাচ, মোর, মেনি, লিটল এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আসবে বেশি পরীক্ষায়, ঠিক আছে? যেমন ধরেন আই আই লাভড হার স্ট্রংলি, ঠিক আছে? অর্থাৎ তাকে আমি কি স্ট্রংলি মানে হচ্ছে কিনা হচ্ছে মানে তাকে আমি জোরালো ভাবে কি করতাম, ভালোবাসতাম। তাহলে এখানে আমরা যদি এখন এই স্ট্রংলি শব্দটা কাকে মনে করি, এখানে স্ট্রংলি শব্দটা নিজেই তো কি অ্যাডভার্ব, তাহলে এগুলো কি বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে মাত্রা বোঝাচ্ছে। অর্থাৎ তাকে আমি কিভাবে মানে কিভাবে ভালোবাসি। যেমন ধরেন আবার যদি আমি যদি বলি এরকম, আই লাভ হার ভেরি মাচ, বোঝা যাচ্ছে কিনা? তাহলে আই লাভ হার ভেরি মাচ, এই ভেরি মাচ শব্দটা এখানে কি কি হিসেবে বসছে, এখানে এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু বসাইনি আমরা। ক্লিয়ার? তাহলে আমরা গতদিন দেখছিলাম মাচ শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, আজকে কিন্তু সেটা অ্যাডভার্ব হিসেবে বসাচ্ছি। বুঝতে পারছেন এবার? তাহলে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে হচ্ছে আমার এখানে কোন একটা অ্যাডভার্ব বা কোন একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের কি করবে, মাত্রা প্রকাশ করবে, আর কিছুই না। অ্যাডভার্ব অফ নাম্বার আর ফ্রিকোয়েন্সি, আমরা কালকে দেখছিলাম অ্যাডভার্ব অফ কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আজকে বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। এন্ড অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্সি মানে কি, ঠিক আছে? সেটা হচ্ছে অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা সেটাকে বলি যখন ভার্বের অর্থাৎ ভার্বটা কতক্ষণ পর্যন্ত চলতেছে, ভার্বটা কতক্ষণ পর্যন্ত চলতেছে বা কতবারে সম্পন্ন হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একটা কাজ বা একটা ভার্ব কতবার অর্থাৎ কতবারে সম্পন্ন হয়েছে এবং হচ্ছে কি এবং সেটা কতক্ষণ ধরে কতক্ষণে সম্পন্ন হয়েছে, এই ধরনের যদি বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি, সেগুলো আমাদেরকে বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। যেটা আমরা কালকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার করছি সেগুলো আজকে আমরা অ্যাডভার্ব অফ নাম্বার হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? যেমন ধরেন আই ভিজিটস হার হাউস টুয়াইস, আই ভিজিটস হার হাউস টুয়াইস, হার হাউস, হ্যাঁ হার হাউস টুয়াইস। তাহলে তাহলে আই ভিজিটস, তাহলে সে কয়বার করছিল, সে দুইবার করছিল। তারপর যদি বলি আই ওয়ার্ক I do the work again and again, তাহলে again and again তার মানে কি, I do the work again and again যখন বললাম তাহলে আমরা কি, আমি কাজটি বারবার করি, তাহলে কতক্ষণ করছি বা কয়বার করছি, বারবার করি, ঠিক আছে? I do the work যদি বলি যে মানে থার্ড টাইমস বা থার্ডলি, তাও কিন্তু কি হবে, সেটা কিন্তু একটা কি হবে, সেটা কিন্তু তখন কিন্তু অ্যাডভার্ব অফ নাম্বার বোঝাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর ফ্রিকোয়েন্সি বলে কি বুঝবে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কাজটা আমি কিভাবে করতাম। যেমন ধরেন আমরা বলি না যে হি অফেন কামস হিয়ার, সে প্রায় সময় এখানে আসে, তাহলে এই যে অফেন শব্দটা তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বুঝেছে বা নাম্বার বুঝেছে, ঠিক আছে? সেখানে নাম্বার আর ফ্রিকোয়েন্সি বলছি। তাহলে সে কি, সে এখানে কখনো কখন আসে, সেখানে প্রায় সময় আসে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু কিন্তু কনফ্লিক্ট লেগে যাবে আপনাদের মধ্যে। কেন লাগবে? ওই যে কিছুক্ষণ আমরা কালকে গত ক্লাসে বলেছিলাম সেগুলো অ্যাডভার্ব হিসেবে, আজকে অ্যাডজেক্টিভ হিসেবে, আজকে হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, কিন্তু সেটা ব্যবহারের উপর নির্ভর করবে। আপনাদের কিন্তু বেশিরভাগ কিন্তু মনে রাখতে হবে কিন্তু এইগুলা, একটা দুইটা তিনটা, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার কজ এন্ড ইফেক্টটা একটু লাগবে, আর বাকিগুলো খুব একটা লাগবে না, পরীক্ষা আসবে না, এই তিনটা থেকে বেশি আসবে, ঠিক আছে? তারপর আমরা আসে হচ্ছে আমাদের নাম্বার গুলো কজ এন্ড ইফেক্ট। এন্ড কজ এন্ড ইফেক্ট মানে কি? কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে আমার কোনো একটা কাজ সংঘটিত হওয়ার কারণ এবং ফলাফল দুইটাই কিন্তু বলা থাকবে বাক্যের মধ্যে, অর্থাৎ কজও থাকবে এবং কি থাকবে, সেটার ইফেক্টও কিন্তু বলা থাকবে, ঠিক আছে? তাহলে কজ এন্ড ইফেক্ট বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে
কোথায় জানি, হ্যাঁ এখানে। তাহলে কাজটা কেন হলো বা কিসের জন্য হলো সেটার একটা কি বুঝাবে, একটা মানে ফলাফল বুঝাবে, ঠিক আছে। যেমন ধরেন আই ওয়েন্ট টু লন্ডন so that I can attend the meeting. Attend the meeting. তাহলে দেখেন তো একই বাক্যের মধ্যে কজ এন্ড ইফেক্ট আছে কিনা। কজ এন্ড ইফেক্ট মানে কি, আই ওয়েন্ট টু লন্ডন, তাহলে আমি লন্ডনে গিয়েছিলাম কেন, সো দ্যাট, যাতে আমি কি করতে, যাতে আমি মিটিং এ অংশগ্রহণ করতে পারি। তাহলে দেখেন তো লন্ডনে যাওয়ার কারণ, কারণ কি, ফলাফলে কিন্তু বলা আছে কেমন। তাহলে লন্ডনে গেছিলাম কেন, মিটিং অ্যাটেন্ড করার জন্য। তাহলে কাজ, কারণ এবং ফলাফল দুটোই কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে, ঠিক আছে। কারণও বোঝাচ্ছে এবং হচ্ছে কি ফলাফল দুটোই কিন্তু বোঝায়। তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলা হয়, অর্থাৎ এই ধরনের শব্দগুলোকে, অর্থাৎ সো দ্যাট, এখানে সো দ্যাট শব্দটা হচ্ছে কি, এখানে অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে, কজ এন্ড ইফেক্ট। বাবা দেখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জাতীয় শব্দগুলো আমরা কি কি পেতে পারি, কজ এন্ড ইফেক্ট দিয়ে আমরা পাইতে পারি হচ্ছে, লিখেন দেয়ারফর, একটু শব্দগুলো লিখে রাখেন এখানে, দেয়ারফর, তারপর হচ্ছে বিকজ, ঠিক আছে। বিকজ আবার আমরা কনজাংশন হিসেবেও কিন্তু পড়বো, সেখানে আমরা যেহেতু বলতেছি শব্দটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট হিসেবে বসে। তারপর হচ্ছে সো, সো দ্যাট, ঠিক আছে, সো, সো দ্যাট, তারপর হচ্ছে আপনার ওই যে ইয়েট, তারপর ঠিক আছে ইয়েট, এই শব্দগুলো হচ্ছে আমরা সাধারণত কজ এন্ড ইফেক্ট হিসেবে বসাই। আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সিতে বলছি না কিছু শব্দ, না বলি নাই, হ্যাঁ বলছি, ওই যে ওয়ান্স, টুয়াইস, তারপর হচ্ছে আপনার ওই যে অলওয়েজ, ইউজুয়ালি, তারপর হচ্ছে আরেকটা জিনিস কি জানি করছিলাম, অফেন। তাহলে এই শব্দগুলো কি বোঝায়, নাম্বার বা ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে। ডিগ্রি মানে হচ্ছে যে মাত্রা বোঝাবে, যেমন ধরেন আপনার ওই যে মানে হাইলি, তারপর হচ্ছে আপনার স্ট্রংলি, ঠিক আছে, এভাবে। আর এগুলো তো আমরা তো এমনিতেই বুঝি। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এখন অ্যাডভার্ব অফ অ্যাসারশন মানে কি, অ্যাডভার্ব অফ অ্যাসারশন মানে হচ্ছে কোনো একটা কাজ সম্পাদিত হয়েছে, কোনো একটা কাজ সম্পাদন করার জন্য আমরা ভার্বের যদি একটু যদি নিশ্চয়তা প্রকাশ করার জন্য আমরা যদি বলি, তাহলে সাধারণত সেটার নাম হচ্ছে কি, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এখন অ্যাসারশন মানে কি, অ্যাসারশন মানে যে মানে আমরা এখানে কাজটা যে করলাম সেটা একটা নিশ্চয়তা প্রদান করা। এখন নিশ্চয়তা প্রদান করা আমরা কিসে কিসে, দেখেন তো, আমরা নিশ্চয়তা প্রদান করা যে আমরা যে শব্দগুলো বসে, আমরা শিওরলি, সার্টেনলি, ঠিক আছে, বুঝতে পারছেন, শিওরলি, সার্টেনলি, তারপর হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নেভার, তারপর হচ্ছে প্রবাবলি, ঠিক আছে, রিয়েলি, এই শব্দগুলো বসাই কিনা। অর্থাৎ আমরা নিশ্চিতভাবে আমরা যদি কোনো কিছু বলতে চাই বা নিশ্চিতভাবে হ্যাঁ বা না বুঝালে আমরা এখানে কিছু শব্দ দিয়ে বসাই, ঠিক আছে। যেমন ধরেন অ্যাকচুয়ালি আই ডু দিস ওয়ার্ক, বলি না, অর্থাৎ প্রকৃতপক্ষে কাজটি আমি আমি কাজটি করি। আবার যদি বলি শিওরলি হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে নিশ্চিতভাবে সে কি হয়েছে, নিশ্চিতভাবে সে কাজটি করেছিল, আমরা বলি কিনা। তাহলে এই যে দেখেন অ্যাসারশন মানে যে কোনো কিছু নিশ্চয়তা প্রদান করা, ঠিক আছে। তাহলে কাজটা আমরা কি হ্যাঁ বা না যে কোনো একটা বোঝানোর কাজটা কি করবে, এই অ্যাডভার্ব অফ অ্যাসারশন করবে। তাহলে আমরা তো জানি এগুলো, তাহলে আমরা ভাগ করতেছি আসলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কোন প্রকারের অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন, বুঝতে পারছেন। এটা খুব একটা লাগবে না, এগুলো পরীক্ষা আসবে না, অ্যাসারশন ম্যাসারশন এগুলো আসবে না। এবার সে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার জিনিসটা হচ্ছে কি, ইন্টেন্সিফায়ার জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো কিছুকে ইন্টেন্সিফাই করা, মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। আমরা জানি ইন্টেন্সিফাই মানে হচ্ছে কি, বাড়িয়ে দেওয়া। তাহলে দেখেন তো আমরা শুরুতে একটা লাইন লিখছিলাম, শুরুতে একটা সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স দিয়েছিলাম যে হি ইজ এ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আবার বললাম হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান। তাহলে দুটো জিনিস লিখলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এই বাক্যটার মধ্যে কোনো কিন্তু অ্যাডভার্ব নাই। তাহলে বাক্যটার অর্থ আমরা কি বলি, তিনি একজন সৎ লোক। আবার যদি বলি হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, তখন এই ভেরি শব্দটা বসানোর কারণে আমরা বাক্যটা কি গেল, তিনি একজন খুবই সৎ লোক, ঠিক আছে। তাহলে এখানে খুবই শব্দটা যখন বললাম, তাহলে এই খুবই শব্দটা কি হয়ে গেল, খুবই শব্দটা কিন্তু কি করছে এখানে
বাক্যটাকে কিন্তু ইন্টেন্সিফাই, অর্থাৎ বলার ধরনটাকে কিন্তু অত বাড়িয়ে দিল। ঠিক আছে, তাহলে বলার ধরনকে যখন যখন বাড়িয়ে দিল, তাহলে সেই শব্দের নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফাই। তাহলে যে সকল শব্দগুলো আমার সেন্টেন্সে বলার ধরনটাকে কি করে আর একটু বৃদ্ধি করে দেয়, সেটার নামে হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফাই। তাহলে ইন্টেন্সিফাই শব্দগুলো কি কি হতে পারে? ইন্টেন্সিফাই শব্দগুলো হতে পারে যে আমরা একটু আগে বললাম না, অ্যাডভার্ব অফ অ্যাসার্শন, ওই শব্দগুলোই কিন্তু আবার কি ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি অ্যাকচুয়ালি, অর্থাৎ অ্যাকচুয়ালি আই ডু দিস ওয়ার্ক, যদি বলি নর্মালি যদি বলি আই ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করি, তার যদি অ্যাকচুয়ালি শব্দটা বসানোর কারণে কি হয়েছে, প্রকৃতপক্ষে কাজটা আমিই করি। ঠিক আছে, তখন বাক্যটার অর্থাৎ এক্সপ্রেশনটা ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি কি অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে সার্টেনলি। ঠিক আছে, সার্টেনলি এই জন্য বললাম এগুলো আসবে না, কারণ এগুলোতে কনফ্লিক্ট লাগবে। এটা অ্যাজারশন হবে নাকি ইন্টেন্সিফায়ার আসবে, কারণ এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট তারপরে জানার জন্য জেনে রাখেন। তাহলে অ্যাকচুয়ালি, সার্টেনলি, তারপর হচ্ছে শিওরলি, ডেফিনেটলি, ডেফিনেটলি। ঠিক আছে, ডেফিনেটলি, তারপর হচ্ছে আপনার অ্যাবসলিউটলি। ঠিক আছে, ইনডিড, ভেরি, তাহলে হচ্ছে কি ইনডিড, ইনডিড, তারপর হচ্ছে কি ভেরি। তাহলে এই শব্দগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, মানে যেগুলো বাক্যকে কি করে, বাক্যকে কিন্তু সেগুলো কিন্তু কি করে ফেলে, ইন্টেন্সিফাই করে, মানে হচ্ছে একটু বৃদ্ধি করে, বলার ধরনটাকে বৃদ্ধি করে দেয়। তাহলে মোটামুটি আমাদের সিম্পল জিনিসটা গেল। সিম্পল মানে হচ্ছে অ্যাডভার্ব মানে হচ্ছে কাজের ধরন বোঝাবে, প্লেস মানে হচ্ছে একটা স্থান বোঝাবে, টাইম মানে হচ্ছে একটা কাজের সময় বোঝাবে, আর ডিগ্রি মানে হচ্ছে আমার অ্যাডভার্ব এবং ভার্বের কাজটা সম্পন্ন হওয়ার তারতম্য বা মাত্রা বোঝাবে। যেমন আমি এক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদের একটা মাত্রা বুঝাই। যেমন আমরা বলি না লাইক, আর একটা হচ্ছে কি লাভ। তো লাইক এবং লাভ দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, এটা আমরা সবাই জানি। সবাইকে লাইক করতে পারি কিন্তু সবাই কিন্তু লাভ করা যায় না। ঠিক আছে, তাহলে লাইকটা হচ্ছে আপনার নর্মাল মাত্রা, অর্থাৎ যেটা হচ্ছে নর্মালি, অর্থাৎ স্টার্টিং পয়েন্টের মাত্রা। আর লাভটা হচ্ছে আপনার হাইয়েস্ট, অর্থাৎ আমরা যদি কাউকে যদি প্রচুর পরিমাণে যদি কি করি, পছন্দ করি, তখনই তাকে আমরা ভালোবাসি। আর যদি নর্মালি আমরা সবাইকে কিন্তু সবকিছু লাইক করতে পারি, কিন্তু সবকিছু লাভ করবো তা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো লাভ তখনই হবে যখন সেটা হাইয়েস্ট পজিশনে যাবে। ঠিক আছে, তখন সেটার যাটা হাইয়েস্ট পজিশন হবে সেটা হচ্ছে কি হাই এই লাভ। আবার যদি তার উল্টাটা যদি বলি, জানা দরকার ছিল এই পাশ থেকে, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লাইক। তাহলে লাইক হচ্ছে নিচে, এটা হচ্ছে হাইয়েস্ট। সেম ভাবে দেখেন তো আমরা লাইকের বিপরীতে ডিসলাইক বসাতে পারি কিনা। তাহলে ডিসলাইক হচ্ছে নর্মালি আমরা অপছন্দ করা, আর একদম সর্বোচ্চ পরিমাণ যদি ঘৃণা করি তাহলে সেটার নাম হচ্ছে কি হেট। তাহলে এই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে হাইয়েস্ট মাত্রা, এটা হচ্ছে লেভেল মানে হচ্ছে নরমালি মাত্রা। ঠিক আছে, এই যে মাত্রাগুলা বাক্যের মধ্যে আমরা বসাই, সেম ভাবে আমরা অ্যাডভার্ব হিসেবে কি বসাবো, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অর্থাৎ কোনো কিছুকে মাত্রা হিসেবে। যেমন আমরা যে বললাম স্ট্রংলি, স্ট্রংলি শব্দটা আমার একটা মাত্রা বোঝাতে, স্ট্রংলি মানে হচ্ছে আমি একদম শক্তভাবে বা জোরালো ভাবে একদম মানে গভীর ভাবে কি করি আমরা কিন্তু কাজটা কিন্তু। আবার যেমন ডিপলি, ডিপলি শব্দটা কিন্তু কি একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, যে আমি মাঝে মধ্যে বলি না যে আমি মানে আমি আমি ঈশ্বরকে কি করি, আমি ঈশ্বরকে মানে গভীরভাবে বিশ্বাস করি, বা আমি ঈশ্বরের কাজকে গভীরভাবে বিশ্বাস করি। তাহলে এই গভীরভাবে শব্দটা কি, তাহলে ডিপলি। তাহলে ডিপলি শব্দটা কি বলেছে, এখানে ডিগ্রি বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত মুছে দিই, আমাদের আর কোনো কাজ, আমাদের মেইন কাজ কিন্তু মেইন পড়া কিন্তু শেষ। এখন বাকি যেগুলো ছিল এগুলো মানে ছাটা ছুটার কোনো কিছুই না, খুব একটা কিন্তু ঝামেলা করবে না। তো আমরা এখন যদি দেখি রিলেটিভ, অর্থাৎ রিলেটিভ, যেটা রিলেটিভের আবার আরেকটা নাম আছে সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে রিলেটিভের একটা নাম আছে সেটা হচ্ছে কি কনজাংটিভ অ্যাডভার্ব। কেন কনজাংটিভ অ্যাডভার্ব, কারণ এই রিলেটিভ শব্দগুলো আবার কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি। এখন রিলেটিভ রিলেটিভ আছে কোনটা কোনটা, তাহলে রিলেটিভ হিসেবে আমরা এখানে বসাবো হচ্ছে সাধারণত যে শব্দগুলো বসাবো, শব্দগুলো হচ্ছে হোয়েন, হোয়ার, প্যাঁচ লাগছে এবার, হাউ, হোয়াই। আবার পাঁচটা কোন জায়গায় লাগছে এখানে, আমরা একটা আগে বলছিলাম এটা হোয়েন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়াইটা সাধারণত কারণ বোঝায়, যে কজ এন্ড ইফেক্টের মধ্যে কারণটা বোঝায়। তাহলে এগুলোকে আমরা একটু আগে সিম্পল অ্যাডভার্ব হিসেবে আমরা পড়ছিলাম, এখন আবার সেটাকে বলতেছি রিলেটিভ কি কনজাংটিভ, অর্থাৎ রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব বলতেছি। তাহলে দেখুন একই জিনিস, অর্থাৎ অ্যাডভার্বই, সবই অ্যাডভার্ব, কিন্তু একই জিনিস বিভিন্ন জায়গায় কিন্তু নামকরণ হচ্ছে। এখন পরীক্ষা আপনার যেটা দেয়, পরীক্ষা আপনার সাধারণত অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, টাইম এভাবেই দিবে।
এগুলো কিন্তু খুব একটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না, ঠিক আছে? পাবেন, এখন আমি না পড়াইলেও কিন্তু পারি, অর্থাৎ না পড়াইলে আমার কিন্তু মোটামুটি কিন্তু ক্লাস তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু তারপর আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই, কারণ কোন সময় কোন দিক থেকে কোয়েশ্চেন আসবে আপনি জানেন না, আমিও জানি না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কেন কেন আমরা এগুলোকে, কখন আমরা এগুলোকে রিলেটিভ বা কনজাংটিভ একবার বলবো, যখন এই শব্দগুলো একটা ক্লজের সাথে বসবে। এই শব্দগুলো যখন কোন একটা ক্লজের সাথে বসবে, তখনই এর নাম করব আমরা কি, এর নাম করব রিলেটিভ কনজাংটিভ। রিলেটিভ কি, কনজাংটিভ। আমরা একটু আগে যেগুলো দেখছিলাম, মানে অ্যাডজেক্টিভ অফ কি, অ্যাডজেক্টিভ অফ টাইম প্লেস ম্যানার যেগুলো দেখছিলাম, এগুলোতে কোনোটাই জায়গায় কিন্তু আমরা কিন্তু হোয়েন হোয়ার এগুলো কিন্তু বসাই নাই, বুঝলেন? তাহলে ডিফারেন্সটা কোন জায়গায় দেখেন, ডিফারেন্সটা যে জায়গায় হোয়েন অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এই জায়গায় আমরা কিন্তু কোয়েশ্চেন করছিলাম, কোয়েশ্চেন করার ফলে আমরা কিন্তু একটা আনসার পাইছি, কিন্তু সবটা কিন্তু আমরা এই সবগুলো কিন্তু কোথাও কিন্তু আমরা দেখি নাই। কিন্তু রিলেটিভ কনজাংটিভ হবে তখনই যখন এই শব্দগুলো সরাসরি বাক্যের মধ্যে বলবে কোন একটা ক্লজের আগে, ঠিক আছে? তখন আমরা সেগুলোকে রিলেটিভ বা কনজাংটিভ হিসাবে বলবো, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এখন যদি একটা সেন্টেন্স যদি লিখি, দেখেন তো আপনাদের পরিচিত লাইন কিনা এটা, ডু ইউ নো হোয়ার হি লিভস। আশা করি আপনাদের পরিচিত মনে হচ্ছে, মানে পরিচিত পরিচিত মনে হচ্ছে, কোথায় জানি পড়ছিলাম আমরা এই জিনিসটা, বলছিলাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনে, মনে আছে? আমরা এই জিনিসটা বলছিলাম এমবেডেড কোয়েশ্চেনে। তাহলে এই এমবেডেড কোয়েশ্চেন আমরা হোয়েন হাউ হোয়ার যদি বসাই, তাহলে সেগুলো আবার কি হিসেবে কাউন্ট করবো, সেগুলোকে আমরা কিন্তু এক প্রকার, এটা কিন্তু কনজাংশন। এখন দেখেন কনজাংশন হইতে গেলে আমাদের কি লাগবে, দুটো ক্লজ লাগবে, অর্থাৎ কনজাংশন বসা হচ্ছে দুটো ক্লজকে যুক্ত করার জন্য। তাহলে দুটো ক্লজ মানে হচ্ছে এখানে একটা ক্লজ আছে, আবার এখানে একটা ক্লজ আছে। দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে ক্লজ, কয়দিন পরেই পড়াবো ক্লজটা। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে ক্লজ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মানে যেহেতু ক্লজ, তাহলে এখানে একটা ক্লজ এখানে একটা ক্লজ, তাহলে মাঝখানের অংশ কি, মাঝখানের অংশ হচ্ছে কনজাংশন, ঠিক আছে? মাঝখানের অংশকে বলা হয় কনজাংশন। তাহলে এই যে কনজাংটিভ অ্যাডভার্ব মানে হচ্ছে এই বাক্যগুলা হোয়েন হোয়ার হাউ এই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব প্রকাশ করে বিদায়, এগুলোর নাম হচ্ছে কি অ্যাডভার্ব অফ কি, অর্থাৎ রিলেটিভ রিলেটিভ অ্যাডভার্ব অথবা কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? যেগুলোকে আমরা এমবেডেড কোয়েশ্চেনে ইউজ করতাম। তাহলে দেখেন একই জিনিস বিভিন্ন গ্রামারে বিভিন্ন রকম নামকরণ করছে, আর কিছুই না। আবার যদি আমরা যখন ফ্রেজে পড়ছিলাম, তখন দেখেন আমরা এই অংশটাকে যখন ভাগ করছিলাম, তখন আমরা কি করছিলাম, এই হোয়ার হি লিভস এই অংশটা যখন আন্ডারলাইন করা ছিল, আমরা বলছিলাম না এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ করতো, কিন্তু জিনিস একই। আমি শুরুতেই বলছিলাম যে আমরা কিন্তু কাজগুলা কিন্তু আমরা কিন্তু আগেই পড়ে আসছি, কিন্তু তখন আমরা কিন্তু স্পেসিফিক নামে পড়ি নাই বা স্পেসিফিক ভাবে পড়ি নাই, ঠিক আছে? তখন কিন্তু আমরা কিন্তু অন্যভাবে কিন্তু পড়ে আসছি জিনিসগুলা, কিন্তু তখন আমরা কিন্তু হোয়ার আমি তখন কিন্তু বলিনি এটা কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব, তখন যদি বলতাম এটা কনজাংটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ অ্যাডভার্ব, তখন কিন্তু আপনি কিন্তু বুঝতেন না, তখন আমরা এমবেডেড কোয়েশ্চেন পড়তে আমি এমবেডেড কোয়েশ্চেন পড়ে গেছি। এখন রিলেটিভ কনজাং আজকে অ্যাডভার্ব আসছে, সেটা এটাকে রিলেটিভ কনজাংটিভ হিসেবে, রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে আমরা এখন বুঝতে পারবো, ঠিক আছে? আবার আমি যখন বললাম যে এটা পুরোটাই হচ্ছে একটা এমবেডেড কোয়েশ্চেন, তার আপনার এমবেডেড কোয়েশ্চেন কিন্তু পরে আসছেন, তো এমবেডেড কোয়েশ্চেন বলার সাথে আপনারা কিন্তু বুঝতে পারবেন এমবেডেড কোয়েশ্চেন আসলে কি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আবার রিলেটিভ বা কনজাংটিভ কি। আবার সেম ভাবে আমরা যখন হোয়াই দিয়ে যদি দেখি, ঠিক আছে? যেমন ধর আমরা যদি বলি আই ডোন্ট নো হোয়াই হি কেম হিয়ার, আমি জানি না সে কেন এখানে এসেছে। তাহলে দেখুন তো সেম জিনিসটা আবার কি আমরা বলছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি বাক্যের মধ্যখানে বসে, তাহলে সেগুলো কি এমবেডেড কোয়েশ্চেন তৈরি হয়। এমবেডেড কোয়েশ্চেন হলে তারপরে সাবজেক্ট বসে তারপর ভার্ব বসবে, কখনোই এগুলা মানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি বাক্যের মধ্যখানে যদি কনজাংশন আকারে বসে, তাহলে সেখানে আমরা কখনোই কি সেটার পরে ওই অক্সিলিয়ারি আনতে পারবো না, বলছিলাম। তবে দেখেন তো এই বাক্যগুলো পুরোটা হচ্ছে একটা এমবেডেড কোয়েশ্চেন। আবার বলছিলাম এমবেডেড কোয়েশ্চেন হলেও এই জিনিসগুলো এক একটা কিন্তু কি কমপ্লেক্স সেন্টেন্স, বলছিলাম। তাহলে এটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স সেটা আমরা যখন ট্রান্সফরমেশন করাবো, আমি আজকে যাচ্ছি না, ট্রান্সফরমেশন করাবো, তখন আমি আপনাকে বলবো যে অ্যাডভার্বের ক্লাসে আমি এভাবে একটা লাইন দিয়েছিলাম, তখন আপনাদেরকে বলছিলাম কিনা যেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তখন কিন্তু আবার বুঝতে পারবেন যে আজকের ক্লাসে এই লাইনটা কেন আমি কমপ্লেক্স সেন্টেন্স বলছি। তাহলে এই যে লিঙ্ক আপ মানে হচ্ছে এটা যে আপনি পড়তেছেন এক জায়গায়, কিন্তু আপনাকে চিন্তা করতে হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোন কোন জায়গায় জিনিসটা আমরা ইউজ করব, ঠিক আছে? আর আমি এই জিনিসটা মানে করতে পারি বিদায় আমার বোঝানোর তো সুবিধা হয়, আর বোঝানোর ক্যাটাগরিটাও মোটামুটি সবার গ্রহণযোগ্যতা পাই।
আর একটা কথা হচ্ছে মানে মোটামুটি আমি মানে নিজেও কিন্তু ভালো বুঝতে বুঝতে পারি এই কারণে, কারণ আমি লিঙ্ক আপটা করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের রিলেটিভ এবং কনজাংটিভ নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই। এখন আসে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। প্যাসটা এখানে লাগছে এখন। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম। এখন দেখেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো আসেন আবার, when, how, where, ঠিক আছে? when, how, where, আবার হচ্ছে why। তাহলে খেয়াল করেন আমরা রিলেটিভ কনজাংটিভ যেগুলো পড়ছিলাম এটা সিম্পলও পড়ছিলাম, রিলেটিভ বা কনজাংটিভ হিসেবে বলতে আবার সেটা ইন্টারোগেটিভ হিসেবেও পড়তেছি। তাহলে দেখেন তো একই বাক্য একই শব্দগুলো আমরা তিন জায়গায় তিন রকম পড়তেছি। এখন কোন জায়গায় কি রকম, কোন জায়গায় কিরকম আমি একটু পরে মানে আপনাকে ব্যাখ্যা করতেছি। কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন কি পড়ছিলাম, ইন্টারোগেটিভ প্রনাউন পড়ছিলাম হচ্ছে যখন WH ওয়ার্ড গুলা কোনো একটা নাউনের পরিবর্তে বসবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আবার বলছিলাম কোন একটা WH ওয়ার্ড যদি কোনো একটা নাউনের আগে বসে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে কি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে হচ্ছে যেটা বাক্যের মধ্যে বসে কি বোঝাবে, স্থান কাল অর্থাৎ সময় অর্থাৎ ম্যানার প্লেস টাইম এবং কারণ বোঝাবে, তখন সেটার নামে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তার মানে আমরা কিন্তু দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আমরা কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে আমরা কিন্তু এই তিনটাকে এই চারটাকে কিন্তু আমরা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রনাউন কিন্তু বলতে পারবো না কখনোই। অর্থাৎ এই চারটা শব্দ মাথায় রাখবেন, এই চারটা শব্দ অল টাইম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এগুলো কিন্তু কখনোই আপনি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে কিন্তু বসাতে পারবেন না বাক্যে। ঠিক আছে? কারণ এগুলো কোনো না কোনো বাক্যের মধ্যে এখানে স্থান কাল এবং হচ্ছে ধরন এবং হচ্ছে কারণ বুঝাবে। কারণ এই চারটা শব্দ শুধুমাত্র ইন্টারোগেটিভ অ্যাডভার্বের জন্য ফিক্সড। এগুলো কিন্তু আপনি ইন্টারোগেটিভ প্রনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবেন না। অন্যান্য ডাব্লিউ জোড়গুলোকে আপনি বিভিন্ন জায়গায় বসাতে পারবেন, কিন্তু এই চারটা বাদে এই চারটাকে যেরকম আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো সেম অন্যগুলোকে কিন্তু আপনি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিন্তু বলতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলে আপনি হুকে কিন্তু আপনি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে পারবেন না। কেন? হু দিয়ে কিন্তু কোনোটাই স্থান অর্থাৎ স্থান কাল বা ধরন কোনোটাই বুঝেন মানে এই চারটার মধ্যে কোনোটাই বুঝাবে না। সেক্ষেত্রে এই WH ওয়ার্ডটাকে আপনি কি বলতে পারেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে পারবেন না। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কয়টা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে এই চারটা, শুধুমাত্র এই চারটা, আর কোনোটাই কিন্তু নাই। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন কোনটা বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা? তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এই চারটা বাদে বাকিগুলা। বুঝতে পারছেন? তাহলে আবার যদি ক্লিয়ার হয় তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখানে আবার হয়তো আমরা ভাগ করতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন মানে হচ্ছে এগুলাই, আর কিছুই না। যেমন ধর আমি যদি বলি হোয়ার ডু ইউ, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ঠিক আছে? তাহলে হোয়ার ডু ইউ, তাহলে হোয়ার দিয়ে একটা প্লেস বুঝাবে না। তাহলে এই বাক্যটা বা এই WH ওয়ার্ড অর্থাৎ হোয়ার শব্দটা আপনি কখনোই বলতে পারবেন না সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কখনোই বলা যাবে না। আপনি কখনোই বলতে পারবেন না হোয়ার চিটাগাং বা ঢাকা ডু ইউ গো, ডু ইউ গো কখনোই বলা যাবে না। কারণ আপনি এইটা এগুলো পরে কোনো নাউন আপনি ডিরেক্টলি বসাতে পারবেন না, বা কোনো নাউনের পরিবর্তে বসাতে পারবেন, কিন্তু একটা স্থান বোঝালে সেটা কিন্তু কখনোই কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না, সেটা কিন্তু প্রনাউন নির্দেশ করে। ঠিক আছে? তাহলে আবার আমরা এই তিনটার মধ্যে ডিফারেন্সটা দেখে আসি। দেখেন হি ওয়ার্কস ভেরি ওয়েল, লিখলাম ভেরি ওয়েল একটা বাক্য। তারপর লিখলাম হচ্ছে আই কেম when he, I came when he left the place, লিখলাম। তারপর লিখলাম হচ্ছে আমরা when did he go, তিনটা জিনিস লিখলাম। তাহলে দেখেন তো এখানে এটা কেটে দেয়, সবগুলো একই প্যাটার্নে রাখি। তাহলে হি attended
দ্য মিটিং লাস্ট নাইট, মানে একই রকম ভাবে বোঝানোর জন্য। তাহলে দেখেন এখানে আমরা যদি ভার্বকে যদি কোয়েশ্চেন করি, তো আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু কোথাও কিন্তু হোয়েন শব্দটা কিন্তু নাই, অর্থাৎ হোয়েন শব্দটা কিন্তু এখানে শুধুমাত্র কোয়েশ্চেন করলে আমরা পাবো। তাহলে এখানে আমরা যদি কোয়েশ্চেন করি সে কখন মিটিং এ অংশগ্রহণ করেছিল, তো আমরা লাস্ট নাইট শব্দটা পাবো না, আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। তাহলে আমরা কি করছি, এখানে হোয়েনটা কিন্তু আমরা কোয়েশ্চেন করে দেখলে তখন আমরা উত্তরটা পাবো, অর্থাৎ লাস্ট নাইট শব্দকে যদি আমি বেঁধে যাই, তাহলে আমি ভার্বকে কোয়েশ্চেন করলে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করলে সেটা পাবো। তাহলে হোয়েন কিন্তু এখানে কোথাও কিন্তু নাই, হোয়েনটা কিন্তু আমার শুধুমাত্র কোয়েশ্চেন করার জন্য বা এই লাস্ট নাইট শব্দটাকে আমি পাওয়ার জন্য আমি কোয়েশ্চেন করতেছি হোয়েন দ্বারা। তাহলে হোয়েনটাতে শুধুমাত্র প্রশ্ন করে আমি পাচ্ছি। আবার দেখেন হোয়েন কিন্তু ফিজিক্যালি কিন্তু এখানে আছে, পরের বাক্য কিন্তু হোয়েনটা কিন্তু ফিজিক্যালি আছে। তাহলে প্রবলেমটা কোন জায়গায়, এটাকে আমরা বলতেছি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। আবার এখানে হোয়েনটা ফিজিক্যালি আছে, কেন হোয়েনটা ফিজিক্যালি আছে, তাহলে কোনটাকে কোনটা বলবো, তাহলে হোয়েন এখানে হচ্ছে কি কোন একটা ক্লজের সাথে আছে বা ক্লজের আগে আছে। তাহলে যেহেতু ক্লজের আগে আছে কনজাংশন হিসেবে বসছে, যেহেতু কনজাংশন হিসেবে বসছে এখানে কনজাংশন হিসেবে, তাহলে সেটা নাম হচ্ছে কি কনজাংটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ অ্যাডভার্ব। কারণ এটা দেখেন এই ক্লজের সাথে এই ক্লজের একটা সম্পর্ক তৈরি করছে সে, ঠিক আছে। এই ক্লজের সাথে মানে এই ক্লজের সাথে এই ক্লজের একটা সম্পর্ক তৈরি করছে, যেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব, বুঝতে পারছেন। আবার যখন সেগুলো কোয়েশ্চেন করব, সরাসরি ফিজিক্যালি থাকবে কিন্তু কোয়েশ্চেন করবো এবং সেখানে একটা টাইম বুঝাবে, তখন সেটার নাম হবে কি, তখন সেটার নাম কি জানি বলছিলাম, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, বুঝতে পারছেন। এবার তিনটা যদি এবার তিনটা তিন জায়গায় আমরা পাইছি, কিন্তু তিনটার ব্যবহার অনুযায়ী কিন্তু সেগুলোর নাম কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আশা করি আমাদের আর কোনো ঝামেলা নাই, আমরা মোটামুটি অ্যাডভার্বের এই পার্টটা শেষ করলাম। আমাদের এখন আছে প্রিপজিশনাল অ্যাডভার্ব। এখন প্রিপজিশনাল অ্যাডভার্ব মানে যেগুলো লাগবে না, এগুলো হচ্ছে আপনার সাধারণত দুটো প্রিপজিশন যুক্ত হয়ে যদি, অর্থাৎ দুইটা প্রিপজিশন যুক্ত হয়ে যদি কোনো একটা যদি অ্যাডভার্বিয়াল যদি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। যেমন ধরেন অ্যাসলিপ বললাম, ঠিক আছে। তাহলে অ্যাসলিপ মানে কি, অ্যাসলিপ মানে হচ্ছে দেখেন অ্যাসলিপ শব্দটা যদি আমরা ভাঙি তাহলে পাবো অন প্লাস স্লিপ। তাহলে এই স্লিপের আগে অনটা যোগ করে আমরা সাধারণত এই শব্দটা তৈরি করছি। তাহলে এই শব্দটার সাথে আমরা একটা অন ছিল প্লাস স্লিপ, অর্থাৎ অন প্লাস স্লিপ, এই অন প্লাস স্লিপ অন ছিল, সেই প্রিপজিশনের মধ্যে একটা ভার্ব যুক্ত হয়ে আমরা এখানে একটা অ্যাডভার্ব তৈরি করলাম অ্যাসলিপ। তারপর দেখেন অন প্লাস ক্রস, তাহলে অন প্লাস ক্রস মিলে আমরা করবো হচ্ছে অ্যাক্রস, তাহলে এটা একটা প্রিপজিশন না, ঠিক আছে। তাহলে এই যে প্রিপজিশন তৈরি হওয়া, সেটার নামে হচ্ছে কি প্রিপজিশনাল অ্যাডভার্ব। এটা লাগবে না, এটা খুব একটা মানে আপনার মানে অন্তত এখানে অন্তত কোথাও অন্তত বলবে না যে এটা কোন ধরনের মানে কোন ধরনের অ্যাডভার্ব বা প্রিপজিশন বলবে না। তাহলে মোটামুটি আমাদের কিন্তু অ্যাডভার্বিয়াল কিন্তু প্রকারভেদ গুলো কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে। এখন আমরা আসবো অ্যাডভার্বের কিছু ব্যবহারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে লিখেন 1 নাম্বার, অর্থাৎ ফাংশন অফ অ্যাডভার্ব লিখবেন, ফাংশন অফ অ্যাডভার্ব। তাহলে ফাংশন অফ অ্যাডভার্বে গিয়ে আপনারা লিখবেন 1 নম্বরে লিখবেন যে অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভ এর পূর্বে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, সামান্য পরিবর্তন করে অ্যাডভার্ব করতে হয়। আর আমরা জানি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে গেলে আমরা কি করি, কোন একটা শব্দের সাথে ly যোগ করলে আমরা কি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলে আমরা কি করি, ly যোগ করলে আমরা কিন্তু সেটা অ্যাডভার্ব পেয়ে যাই। যেমন আমরা একটু আগে বলছিলাম, একটু আগে না মানে আমরা একটা উদাহরণ পাইছিলাম স্ট্রং, স্ট্রং শব্দটার সাথে আমরা ly যোগ করলে আমাদের হয় কি স্ট্রংলি, ঠিক আছে। কেয়ারফুল, কেয়ারফুল, তাহলে কেয়ারফুলের সাথে ly যোগ করলে হয় কেয়ারফুলি, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এই যে জিনিসগুলো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে আমরা ly যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। তাহলে যখন আমরা কোন একটা অ্যাডজেক্টিভের সাথে আরেকটা অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসলে, যদি বলছিলাম যদি কোন একটা যদি সেখানে যদি কি হয় অ্যাডভার্ব, যদি কোন একটা কাজের ধরন যদি বা কোন একটা যদি ক্রিয়ার ভাব বা বিশেষায়িত করতে হয় অ্যাডজেক্টিভকে, তখন আমরা সেখানে কি করবো অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। দেখেন হি ওয়ান্টেড a an extreme large, he want a extreme large amount of money,
তাহলে বাক্যটা একটু খেয়াল করেন, হি ওয়ান্টেড অ্যান এক্সট্রিম লার্জ অ্যামাউন্ট অফ মানি, লিখলাম। তাহলে দেখেন হি ওয়ান্টেড অ্যান এক্সট্রিম লার্জ অ্যামাউন্ট অফ মানি, তাহলে এখানে এক্সট্রিম শব্দটাও অ্যাডজেক্টিভ, লার্জ শব্দটাও অ্যাডজেক্টিভ। তাহলে দুটো অ্যাডজেক্টিভ যখন বসছে তখন দেখেন আমার এখানে বাক্যটা হি ওয়ান্টেড অ্যান এক্সট্রিম লার্জ। এখন এক্সট্রিম লার্জ বলাটা সুন্দর নাকি এক্সট্রিমলি লার্জ বলাটা মানে সমীচীন দেখায়? ঠিক আছে, তাহলে দেখেন যখন কোন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে, যদি সেখানে যদি একটা যদি মানে ভাবটা অর্থাৎ একটু যদি কাজটাকে ভার্বটাকে যদি অর্থাৎ অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয় তখন সেখানে আমরা কি বসাবো বলছিলাম? অ্যাডভার্ব বসাবো। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসে সামান্য পরিবর্তন করে অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয় সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। তাহলে হি ওয়ান্টেড অ্যান এক্সট্রিমলি লার্জ, তাহলে দেখেন এই লার্জ শব্দটাকে মডিফাই করছে কি? অ্যাডভার্ব। তখন এলওয়াই যোগ করে সেখানে আমরা কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। তাহলে দেখেন এক্সট্রিম লার্জ বলি আমরা বলি এক্সট্রিমলি লার্জ, ঠিক আছে, এক্সট্রিমলি লার্জ। তাহলে আমরা বলি কি আরেকটা জিনিস বলি এক্সট্রিম সরি, এক্সট্রিম সরি বলি নাকি এক্সট্রিমলি সরি সরি বলি? ঠিক আছে, এই যে এলওয়াই যোগ করে আমরা কি করছি? আরেকটু মডিফাই করছি অ্যাডভার্বটাকে, অ্যাডজেক্টিভটাকে। তাহলে সেটা 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 বলবে কি অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আচ্ছা আমি লিখি এখানে অ্যাডজেক্টিভের পূর্বে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করলে, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসে যদি অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয় সেখানে আমরা কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। ক্লিয়ার? তারপর 2 নাম্বার, 2 নাম্বার লিখবেন, 2 নাম্বার লিখবেন হচ্ছে 2 নাম্বারটা পরে আসছি, ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে। তাহলে ভার্বকে মডিফাই করলে আমরা কি বসাবো? সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। ঠিক আছে, যেমন ধরেন হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্ট, তাহলে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্ট, বাক্যটা দেখেন হি স্পিক ইংলিশ ফ্লুয়েন্ট হয় না কিন্তু, তাহলে এখানে ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে সে কিভাবে ইংলিশটা বলে? সে ইংলিশটা বলে হচ্ছে ফ্লুয়েন্টলি, ঠিক আছে, সে ফ্লুয়েন্টলি ইংলিশ ইংলিশ বলে, ঠিক আছে, ইংরেজিতে কথা বলে। তাহলে এই যে জিনিসটা, তাহলে আমরা কি বলছি? এখানে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। এটা আমরা ওই যে একটা শুরুতে একটা মানে এভাবে টেনে টেনে দেখাছিলাম, ওটা ওটা ওই সবগুলো কাজ হচ্ছে ওখানে। তাহলে এখন আমি যদি বলি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপোজিশন মডিফাই করে, যেটা আসলে এখন সব আসলে লেখার দরকার নেই, আমরা জাস্ট কিছু জিনিস লিখে আসি, ঠিক আছে। তারপর লিখবেন হচ্ছে ঠিক আছে, এখন যেটা লেখাবো 3 নাম্বার দিয়ে, এই শব্দগুলো কিন্তু আমরা কিন্তু মানে আর এক জায়গায় কিন্তু শিখবো। তো আমরা এখানে একটু শিখে নিই, ঠিক আছে। লিখেন নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে অ্যাডভার্বের কাজ করে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। তাহলে নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে যদি অ্যাডভার্বের কাজ করে সেক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভার্বের অর্থাৎ কি বলছে? নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে অ্যাডভার্বের কাজ করে, সেক্ষেত্রে অর্থাৎ যদি যদি অ্যাডভার্ব নেগেটিভ ওয়ার্ড গুলো যদি বাক্যের শুরুতে চলে আসে তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কি সাবজেক্টের পূর্বে বসে, অর্থাৎ সে অক্সিলারিকে সহ সামনে নিয়ে আসবে, সাবজেক্টের আগে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে সে কি করবে? সে অক্সিলারিকে সহ সামনে নিয়ে আসবে, যেটা আমরা আরেকটা পর্ব হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই যে ইনভার্সন টাইপের পর্ব, ঠিক আছে, ইনভার্সনের সময় পর্ব। তাহলে নেগেটিভ ওয়ার্ড বাক্য দেখেন, নেগেটিভ ওয়ার্ড গুলা কি কি? নেগেটিভ ওয়ার্ড যেমন ধরেন নেভার আছে, নেভার, নেভার এগেইন, তারপর হচ্ছে আপনার নট এগেইন,
ঠিক আছে, নট এগেইন। তারপর হচ্ছে আপনার নো সুনার, নো সুনার, তারপর হচ্ছে রেয়ারলি, বেয়ারলি, তারপর হচ্ছে স্কার্টসলি, স্কার্টসলি, তারপর হচ্ছে সেলডম। ঠিক আছে, তাহলে স্কার্টসলি, সেলডম, তারপর হচ্ছে আপনার ওই যে নট আনটিল, নট আনটিল, তারপর হচ্ছে অনলি আফটার, অনলি আফটার। ঠিক আছে, অনলি আফটার। ঠিক আছে, এই জাতীয় শব্দগুলোকে আমরা কি বলবো? এই জাতীয় শব্দগুলো, আচ্ছা আরেকটা আছে, অনলি রিয়ালি আছে, অনলি রিয়ালি। তাহলে এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো নেগেটিভ শব্দ, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড বলবো এগুলাকে। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড যেহেতু বলবো, তাহলে এখানে আরেকটা পয়েন্ট দিয়ে লিখে রাখতে পারেন যে পূর্ব বসে। তাহলে এখানে একটা নোট দিয়ে লিখতে পারেন, নোট দিয়ে লিখতে পারেন যে এরকম, যে এই শব্দগুলো, এই শব্দগুলো নিজেই নেগেটিভ, নিজেই নেগেটিভ, তাই এদের সাথে, এদের সাথে নট বসে না, নট বসে না। তাহলে এই যে নেগেটিভ শব্দ বললাম, এই নেগেটিভ শব্দগুলো নিজেই হচ্ছে নেগেটিভ। যেমন নেভার মানে হচ্ছে কখনোই না, নেভার এগেইন, নট নেগেটিভ, নো সুনার নেগেটিভ, তারপর হচ্ছে কি রিয়ারলি, বেয়ারলি, স্কার্টসলি, সেলডম, এগুলো সবগুলো নেগেটিভ। আর একটা আছে হার্ডলি, হার্ডলি। ঠিক আছে, নেই বললেই চলে। তারপর হচ্ছে নট আনটিল, অনলি আফটার, রিয়েলি, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। এখন রুলসটা বুঝেন, কারণ এটা কিন্তু, এটা দিয়ে কিন্তু আপনার কিন্তু কোয়েশ্চেন আসে। এই শব্দগুলো বাক্যের মধ্যখানে যেরকম বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই শব্দগুলো যদি বাক্যের শুরুতে চলে আসে, ঠিক আছে, বাক্যের শুরুতে চলে আসলে সেগুলো অ্যাডভার্বের কাজ করবে। এখন অ্যাডভার্বের কাজ করলে সেটা কি করবে? অ্যাডভার্বের কাজ করলে সেগুলা সাধারণত বাক্যের শুরুতে চলে আসলে সেগুলো অক্সিলারিকে সহ নিয়ে আসবে, অর্থাৎ অক্সিলারিকে সাবজেক্টের আগে নিয়ে আসবে। ঠিক আছে, এবং সেগুলোর সাথে কোনো নেগেটিভ শব্দ বসবে না। যদি আমি একটা একটা করে ব্যাখ্যা করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমি এটা মুছে দিই। দেখেন, আমরা যখন লিখে পাবে no sooner had, no sooner had we reached the station, station then the train left। দেখেন তো আমরা এই বাক্যটা আমরা পড়ছি কিন্তু অনেকবার পড়ছি, তাহলে খেয়াল করুন, এখানে no sooner শব্দ আমরা নেগেটিভ শব্দ হিসেবে পাইছিলাম। had হচ্ছে কি, এখানে had হচ্ছে এখানে অক্সিলারি। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ পড়ছিলাম এরকম, রাইট ফর্ম অফ ভার্বস এ পড়ছিলাম no sooner had, no sooner থাকলে no sooner ডট ডট দেন, no sooner ডট ডট দেন, তারপর হচ্ছে হার্ডলি, রিয়েলি, স্কার্সলি ডট ডট হয় অথবা বিফোর। এদের ক্ষেত্রে প্রথম অংশটা হয় পাস্ট পারফেক্ট, পরের অংশ হয় পাস্ট ইনডেফিনিট। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ ব্যবহার করছিলাম। তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পিপি, আর পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে এটা। এভাবে পড়ছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এ। এখন যেহেতু আমরা অ্যাডভার্ব হিসেবে পড়তেছি, দেখেন তো নেগেটিভ অ্যাডভার্ব কিনা এগুলো, তাহলে নো সুনার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে বলছিলাম নেগেটিভ শব্দ যদি বাক্যের শুরুতে আসে সে অক্সিলারিকে সহ নিয়ে আসবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে নো সুনার ছিল নেগেটিভ ওয়ার্ড, সেজন্য কি করছে, সে অক্সিলারিকে সহ সাবজেক্টের আগে নিচ্ছে। কিন্তু সাবজেক্ট হচ্ছে কি, উই হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে অক্সিলারিকে সহ আগে নিয়ে আসছে। আমাদের প্রথম যেটা লিখলাম সেটার প্রমাণটা আমি দেখালাম। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর আমরা যদি আবার যদি লিখে এরকম, দেখেন তো হি doesn't hardly come here। তার মানে যদি বাক্যটা যদি লিখি হি ডাজেন্ট হার্ডলি কাম হিয়ার, তাহলে বাক্যটা কি হলো? বাক্যটা হার্ডলি নিজেই ছিল নেগেটিভ। তাহলে আমরা এখানে আমরা নোট দিয়ে লিখছিলাম এই শব্দগুলো যদি কোনো বাক্য বসে সেখানে নট বসানোর দরকার হয় না। তাহলে হি ডাজেন্ট হার্ডলি কাম হিয়ার না বলে আমরা এটা, এটা ভুল আছে, বাক্যটা ভুল। তাহলে শুদ্ধ শুদ্ধ বাক্যটা কি হবে? শুদ্ধ বাক্যটা হবে হি হার্ডলি কামস হিয়ার। তাহলে হি হার্ডলি কামস হিয়ার মানে সে মাঝে মাঝে আসে না, সে আসে না বললেই চলে। তার মানে কি, আমরা আসে না বললেই চলে মানে সে কদাচিৎ আসে। তবে তাকে আসে আসে আমরা বলবো না, সে কদাচিৎ আসে মানে সে মানে আসে না বললেই চলে। ঠিক আছে, এই ধরনের। তাহলে নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে নেগেটিভ বোঝাচ্ছে না, নেগেটিভ শব্দ বোঝাচ্ছে না। নোটে যেটা লিখলাম সেটাও প্রমাণ বললাম। ঠিক আছে, বাক্যগুলো কিন্তু আমরা কিন্তু কমন বাক্য, যে দিলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ না আমরা এগুলো তো দেখছি অনেকভাবে, মানে এগুলো আমরা আগে করছি। ঠিক আছে, কিন্তু তখন কিন্তু আপনারা করছেন
কিন্তু তখন আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেন না যে কেন এই জায়গায় বসে কেন ওই জায়গায় বসে নাই। ঠিক আছে, আর মোটামুটি খুব একটা ঝামেলা নেই। এখন কিছু ওয়ার্ড লিখেন, অর্থাৎ কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড লিখবেন, মানে যেগুলো হচ্ছে আমরা ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু একটু ঝামেলায় পড়ে যাই, ফাংশনের মধ্যে আর নাই, এখন সেই ওয়ার্ডগুলো লিখবেন। প্রথম লিখবেন সামটাইম, অর্থাৎ এই সামটাইমস নিয়ে কিন্তু একটু ঝামেলা হয়, আমি ওয়ার্ডগুলো লিখে দিই। সেটা হচ্ছে সামটাইম, তারপর হচ্ছে সামটাইম, সামটাইমস। ঠিক আছে, ওয়ার্ডগুলো একটু লিখে দিই, তাহলে আপনারা লিখে নেন একটু। তাহলে সামটাইম আর সামটাইমস কি বোঝায়? দেখেন, যখনই আমরা বলবো সামটাইম একসাথে, কিন্তু এখানে কিন্তু গ্যাপ নাই, যখন বলবো সামটাইম তখন হবে কি ভবিষ্যতের কোনো সময়, ভবিষ্যতের কোনো সময় বোঝাবে, কোনো সময় বোঝাবে। ঠিক আছে, সামটাইম। আর যখন বলবো সামটাইমস, এটা একটু পরে আসতেছে, যখন বলবো সামটাইমস তখন বোঝাবে মাঝে মাঝে, অর্থাৎ অ্যাজ যুক্ত থাকলে সেটা হবে কি, অ্যাজ যুক্ত থাকলে সেটা হবে মাঝে মাঝে, অর্থাৎ সামটাইমস। ঠিক আছে, তাহলে সামটাইমস হলে মাঝে মাঝে, অর্থাৎ হচ্ছে মানে কি বলবো, মানে হঠাৎ হঠাৎ আসে আর কি। আর সাম টাইম বলা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা সময়কে ইন্ডিকেট করে, যদিও বা এটা আমরা খুব একটা ব্যবহার আমরা দেখি না, কিন্তু এই জিনিসটা ব্যবহার আমরা দেখি। আমরা কখন সাম টাইমস হবে সেটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু ভুল করে ফেলি। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে সাম টাইম হচ্ছে কিছু সময়। ঠিক আছে, আমরা যদি বলি, যেমন আমরা বলি না যে আমি তোমার কাছে কিছু সময় চাই, তাহলে কিছু সময় মানে কি সাম টাইম, এই সাম টাইম। আর আমরা জানি সাম এখানে আলাদা যখন বসছে, তখন এই সামটা কিন্তু তখন হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, সেটা হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, কারণ আর টাইম হচ্ছে কি, টাইম হচ্ছে আনকাউন্টেবল না, আমরা জানি সাম কাউন্টেবল আনকাউন্ট দুটোর ক্ষেত্রে বসতে পারে। তাহলে সাম টাইম হচ্ছে ভবিষ্যতে কোনো একটা সময় বোঝাবে, আর সাম টাইম যদি গ্যাপ থাকে সেটা নাম হচ্ছে কিছু সময়, তখন কিন্তু বলতে পারবো না মাঝে মাঝে। আর সাম টাইমস হলে তখন হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো জাস্ট ব্যবহারগুলা মানে হচ্ছে জাস্ট অর্থগুলা ক্লিয়ার করতে, আর কিছুই না। আর কিছু লাগবে না আপনাদের মোটামুটি, এগুলো করাইছি। হুম, আর লাগবে না মোটামুটি। মোটামুটি আপনাদের অ্যাডভার্ব কিন্তু মোটামুটি এখানে কিন্তু শেষ, অর্থাৎ অ্যাডভার্বে কিন্তু মানে ওই যে প্যাস মানে হচ্ছে ওখানে প্যাস গুলো আছে, মানে হচ্ছে একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, এটাই হচ্ছে প্যাস। আর কোথাও কিন্তু কোনো ধরনের ঝামেলা নেই, অর্থাৎ অ্যাডভার্ব নিয়ে কিন্তু খুব একটা কিন্তু কোয়েশ্চেন ভাবে কিন্তু আপনাদের ডিপলি আসবে না। ঠিক আছে, আপনাদের ওই যে যেটা বলা আপনাদের এখানে, আমি তাহলে একটু শর্ট বলি, শর্ট থেকে আমি বলি দিই কোনটা কোনটা আপনারা আসতে পারে। যেমন এখানে আসতে পারে হচ্ছে শব্দ দিয়ে বলতে পারে, একটা বাক্য থাকবে, বাক্যের মধ্যে একটা আন্ডারলাইন করে দিয়ে বলতে পারে এটা কোন ধরনের, এটা কি, মানে এটা যে অ্যাডভার্ব সেটা আপনাকে কিন্তু লিখতে হবে। যেমন ধরেন আমরা যদি এভাবে লিখি যে হচ্ছে ওই সময় বাক্যটাই লিখি, ডু ইউ নো হোয়ার হি লিভস। এখন আপনাকে বলছে হোয়ার হি লিভস, এটা আন্ডারলাইন করে দিয়ে বলছে, এটা কোন জায়গা থেকে আসবে, এটাকে আপনাকে অ্যাডভার্ব হিসেবে বলছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আপনার অপশনে কিন্তু বলবে না এটা কি অ্যাডভার্ব নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ, বলবে আপনাকে বলবে কি এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি প্রিপোজিশনাল ক্লজ নাকি কনজাংশনাল ক্লজ, এভাবে বড় ক্লজের ক্ষেত্রে আসবে এগুলা। ঠিক আছে, এগুলো কিন্তু ডিরেক্টলি আমরা এখানে বলবে না। আপনি ডিরেক্টলি কোথায় বলবেন, ডিরেক্টলি বলবে হচ্ছে এরকম, ধরেন আপনি বলবে যে হি ফিলস বেটার, হি ফিলস ওয়েল। হ্যালো, তাহলে এই যে ওয়েল এখানে আন্ডারলাইন করে দিয়ে বলবে হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তখন আপনাকে ডিরেক্টলি বলবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব। ঠিক আছে, তখন আপনাকে ডিরেক্টলি, অর্থাৎ আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনার অ্যাডভার্বটা সরাসরি দিতে পারে, অ্যাডভার্বটা আবার অন্যান্য গ্রামারের মধ্যে কিন্তু আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ অন্যান্য গ্রামারের মধ্যে আসলে তখন সেটা আমরা সে অনুযায়ী কিন্তু আপনার, অর্থাৎ ক্লজে আসলে তখন বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, যদি ফ্রেজে আসে তাহলে বলবো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিনা, আর যদি সেটা যদি শব্দ দিয়ে আসে তাহলে বলবো সেটা অ্যাডভার্ব কিনা। ঠিক আছে, তো আপনার এইভাবে আসবে। আর যদি একটু ডিপলি করতে চাই তাহলে আপনাকে বলবে এটা এটা দিয়ে বলবে, এটা দিয়ে বলবে যে মানে কি বলবে, এটা দিয়ে আবার অপশন করবে যে হেয়ার
আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অবলিক এন্ড লিখবে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। এভাবে আপনাকে কিন্তু প্রশ্ন করবে, তখন আপনাকে বলতে হবে ওয়েল শব্দটা তখন স্পেসিফিক আপনাকে বলতে হবে যে ওয়েল শব্দটাকে অ্যাডভার্ব অফ ম্যানার নাকি অ্যাডভার্ব অফ প্লেস নাকি অ্যাডভার্ব অফ টাইম নাকি অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। বুঝতে পারছেন? অর্থাৎ কোয়েশ্চেনটা যেভাবে আসুক আমি মোটামুটি সব দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু বুঝাইলাম। ঠিক আছে, যেহেতু সব দিক থেকে বুঝালাম আশা করি কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন আপনারা আশা করি পারবেন। এখানে ফ্রেজ এন্ড ক্লজ আর ইন্ডিভিজুয়েশন এখনো করাইনি, বা ফ্রেজ এন্ড ক্লজ আমরা ফ্রেজ করে আসছি, ক্লজ করি না। এবং ফ্রেজ এন্ড ক্লজের আমাদের আরেকটা কিন্তু ক্লাস আছে, অর্থাৎ ডিটেলস আসবে, তখন কিন্তু আমরা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন সবগুলো কিন্তু আমরা আবার করব। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আজকে কিন্তু কতক্ষণ গেল আসলে, আজকে কিন্তু মোটামুটি আজকে ক্লাসটা কিন্তু ছোট। আচ্ছা আমি একটু করে দেখি তো আপনাদের আসলে কোনো টপিকস আছে কিনা আজকে, অ্যাডভার্ব ছাড়া কিছু আছে কিনা। আমি আসলে শুধু রুটিন দেখি না আপনাদের আসলে কি আছে, আমি খালি পারাই যাচ্ছি। আমাদের সিরিয়াল তো মনে আছে কোনটার পরে কি আসবে। অ্যাডভার্ব, হ্যাঁ মডিফায়ার্স ইন ডিটেলস ছিল, তাহলে অ্যাডভার্বস পড়ালাম, মডিফায়ার্স ইন ডিটেলস আছে। কারণ মডিফায়ার্স ইন ডিটেলস মানে হচ্ছে ওই যে তিনটা যেটা পড়ালাম সেটা। ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ পরের ক্লাসে গিয়ে, অর্থাৎ হচ্ছে আপনার শনিবার তো আজকে, সোমবারে গিয়ে আপনাকে কিন্তু ফ্রেজ এন্ড ক্লজটা কিন্তু করতে হবে। অর্থাৎ ফ্রেজ এন্ড ক্লজ কিন্তু আপনার কিন্তু সোমবারে আছে ক্লাস। ঠিক আছে, এরপরে কম্পারিজন ভয়েস, আপনাদের আশা করি কয়টা বাকি আছে একটু দেখি তো ক্লাস। তাহলে 19-20 আপনাদের মূল ক্লাস হচ্ছে আসলে ওই যে 25 নাম্বার পর্যন্ত আসলে মূল ক্লাস, তো গ্রামার বোঝার ক্লাস হচ্ছে 25 নাম্বার পর্যন্ত। ঠিক আছে, মূল ক্লাস মানে বোঝানোর ক্লাস হচ্ছে 25 নাম্বার পর্যন্ত আছে। এর মধ্যে আবার দেখবেন ন্যারেশন, তারপর হচ্ছে ন্যারেশন আবার কিছু এক কোয়েশ্চেন করবো, ট্রান্সফরমেশন কোয়েশ্চেন করবো, ওগুলো বাদ দিলে মোটামুটি আর মানে 23 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 23টার মতো করতে পারবো। তাহলে আজকে যাচ্ছে কত নাম্বার ক্লাস, যাই না কত নাম্বার ক্লাসটা যাই, আজকে যাচ্ছে 11 নাম্বার ক্লাস। ঠিক আছে, মাঝখানে কিন্তু ওই যে মাঝখানে কিছু জিনিস আছে ওগুলো কিন্তু খুব একটা মানে ঝামেলা, মেন ঝামেলাগুলো কিন্তু আমি করাই ফেলছি। শুধু আপনাদের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জটা করাইতে হবে, আর কিছু ছোট ছোট কিছু টার্ম আছে এগুলো করাইতে খুব একটা কষ্ট পাবো না। আর মেইন জিনিস অর্থাৎ ফ্রেজ এন্ড ক্লজ করাতে পারলে কিন্তু আপনার কিন্তু বিসিএস এ কিন্তু মোটামুটি আপনার কিন্তু বিসিএস এর জন্য কিন্তু মোটামুটি আপনার কিন্তু ইংলিশটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বিসিএস এ কিন্তু আপনার ওই যে ফ্রেজ এন্ড ক্লজ করানো শেষ হলে আপনার মোটামুটি শেষ হয়ে যাবে। ট্রান্সফরমেশন, ন্যারেশন এগুলো খুব একটা আসে না, আমি তো করাবোই নর্মালি, সবগুলাই করাবো। তো মোটামুটি যেগুলো থেকে বেশি হয় সেই টপিকগুলো কিন্তু আমি কিন্তু মানে আগামী ক্লাস পর্যন্ত কিন্তু আমি সেই আগামী ক্লাস করাইলে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু শেষ হয়ে যাবে, মানে যেগুলো বিসিএস এ আসে বেশি। ঠিক আছে, এরপরের জিনিসগুলো আছে আমরা আবার ব্যাংকের ট্যাঙ্কের জন্য যেগুলো আসে ওগুলো আমরা করবো। ক্লিয়ার? তাহলে মোটামুটি আর খুব একটা জটিল ক্লাস নাই বলতে আসলে জটিল ক্লাস নাই বলবো না, জটিল ক্লাস সবই জটিল, কারণ যেহেতু মানে বেসিক জিনিস, তো বেসিক জিনিস একদম ডিপলি পড়বো। তো এখানে মোটামুটি ক্লাস 25টা ক্লাস পর্যন্ত করলে আপনি তখন বলতে পারবেন যে আমি কিছুটা হইলেও শিখছি বা আমি কিছুটা হলে এখন পারবো। ঠিক আছে, আর যারা রেগুলারলি প্র্যাকটিস করতেছেন, যারা রেগুলারলি ক্লাসের শেষে ক্লাসটা করার পর যারা রেগুলারলি প্র্যাকটিস করেন, তারা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবেন যে আমি কিছুটা হলেও শিখছি। এখন আমার সার্থকতা হচ্ছে কোন জায়গায়, আমার এই জায়গায় সার্থকতা যে আপনার মধ্যে, আপনি যদি আগে যদি জানেন যে আমি ইংলিশ পারি না বা আমি ইংলিশ আনসার করতে পারি না, কিন্তু আপনি এখন প্র্যাকটিস, আর আমি পড়ানোর পরে ক্লাসগুলো দেখে আমি যেভাবে বলছি সেভাবে পড়ার পরে এক্সারসাইজ করার পরে আপনি যদি বুঝতে পারেন যে না আমি পারতেছি, তাহলে এই আপনার মধ্যে একটা যে ফিলিংস কাজ করবে যে আমি পারছি, আমি আগে পারতাম না এখন আমি পারতেছি, আনসারগুলো আমি করতে পারছি, তাহলে এই যে এই ফিলিংসটা আসা মানে হচ্ছে আপনি রাইট ট্র্যাকে আছেন, অর্থাৎ আপনি আমার ক্লাসগুলো যথাযথভাবে করতেছেন এবং আমি যেভাবে বলতে ঠিক সেভাবে কিন্তু আপনি আগাচ্ছেন। ঠিক আছে, আর এখনো যদি মনে হয় যে না আমি পারতেছি না, আমার তো হচ্ছে না, তার মানে আপনি রাইট ট্র্যাকে নাই, বা আপনি আমার মতো করে আমি যেভাবে বলছি আপনি সেভাবে কিন্তু করতেছেন না। ঠিক আছে, আমি প্রথম দিনে একটা কথা বলছি, ইংলিশ ক্লাস শুরু করার সময় বলছি যে আমি ইংলিশ ক্লাস শেষ করা পর্যন্ত আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি পড়েন তাহলে আপনারা শিখে যেতে পারবেন, বা আপনারা নিজেরা বলতে পারবেন যে আমি কিছু জিনিস শিখছি, আর নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রোথ করবে না আমি অন্তত কিছু জিনিস আমি পাইছি। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে পড়েন। আমি আবার কিন্তু রিপিট করতেছি আজকে যে কিভাবে পড়বেন। আজকে অ্যাডভার্ব পড়াইলাম, আপনার প্রথম কাজ হচ্ছে ক্লাসটা আবার একটা, আমি তো ক্লাসগুলো ডিলিট করতেছি না, ঠিক আছে, অন্যান্যদের মধ্যে আমি কি করতেছি না ক্লাসগুলো ডিলিট করে দিচ্ছি না, তারপর আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি ক্লাসগুলো, যারা আবার যে কোনো সময় দেখতে পারেন।
কারণ তারা প্রফেশনাল, আমি প্রফেশনাল না। ঠিক আছে, তাহলে সেটা আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে আপনারা ক্লাসটা আবার দেখবেন, দেখার পরে আপনারা নোট ডাউন করবেন, অর্থাৎ নোট করবেন জিনিসগুলো। ঠিক আছে, নোট করার পরে আপনারা যদি খেয়াল করে দেখবেন আপনাদের কিন্তু আমি এখানে কোনো কিন্তু শীট দিচ্ছি না। কেন দিচ্ছি না? শীট দিব আমি শেষের দিকে দিব। শীটগুলো এখন দিচ্ছি না, কারণ কারণ আমি এখন যদি শীট দিই, কারণ আপনারা শেখার জন্য, আপনারা কিছু শেখার জন্য বা কিছু জানার জন্য কিন্তু ক্লাসগুলো করতেছেন বা অ্যাডমিট হয়েছেন কিন্তু জানার জন্য। যদিও অনেকেই মানে কয়েকজন আছে যারা কিন্তু প্রথম দিন থেকে হারাই গেছে। মানে আমি সবসময় যেটা বলি আর কি, যে টাকা পয়সা তাদের বেশি হয়ে গেছে, তো সে আমাকে আসলে দিয়ে হারাই যায়। করোনার করোনার সহযোগিতা করছে, করোনার সাহায্য করছে আমাকে। তাহলে এটা হচ্ছে কি, যে আপনি যেদিন যেটা ক্লাস করব, আজকে ক্লাস করে অ্যাডভার্বের ক্লাস করে এলাম, আপনি অ্যাডভার্বটা আবার পর দেখবেন, দরকার হলে বারবার দেখেন, সমস্যা নেই। দরকার হলে দুইবার দেখেন, তিনবার দেখেন, চারবার দেখেন, সমস্যা নেই। দেখার পরে সেগুলো আপনি যথাযথভাবে নোট করবেন। নোট করার পরে আপনি কি করবেন, নোট করা শেষ, আপনাদের মাঝখানে কিন্তু একদিন গ্যাপ আছে, অর্থাৎ আপনি আজকের দিনে আজকে আবার দেখবেন। দেখার পরে আজকে নোট না করলে কালকে সকালে নোট করবেন জিনিসগুলো। করার পরে কালকে বিকাল থেকে পরের দিন ক্লাসের আগ পর্যন্ত আপনারা শুধু ওই টপিকস এর এক্সারসাইজ গুলা করবেন। করার পরে কি করবেন, ধরেন আপনি এক্সারসাইজ, আপনার বইতে এক্সারসাইজে আজকে কিন্তু একটা এক্সট্রা কথা বলতেছি আর কি, ক্লাস তাড়াতাড়ি শেষ তো, বাড়াইতে হবে তা ক্লাস। দেখেন, আপনি ধরেন এক্সারসাইজ আপনার এখানে এক্সারসাইজ 50টা, আপনি 1 2 3 4 এভাবে করে যাবেন না, করে যাওয়ার পর ধরেন আপনি 1 পাচ্ছেন, আপনি বুঝে গেছেন, হ্যাঁ আপনি কিভাবে দিবেন, আচ্ছা আমি বলি কিভাবে দিবেন। উত্তর দেখবেন না, অর্থাৎ আপনি গ্রামার পড়ছেন, নোট ডাউন করছেন, সবকিছু করবেন, কিন্তু উত্তর দেখবেন না। উত্তর না দেখে কি করবেন আপনারা, ওই যে বৃত্ত ভরাট থাকলে বৃত্ত ভরাট করবেন, নাহলে ঠিক চিহ্ন দিয়ে যাবেন পেন্সিল দিয়ে, কলম দিয়ে দেওয়া নেই, পেন্সিল দিয়ে দিবেন। পেন্সিল দিয়ে দিয়ে যাবেন, ধরেন 1 2 3 পারেন না, 4 নম্বর পারেন না, খালি রাখবেন 6 7 এভাবে করে আপনি দাগায় যাবেন। ঠিক আছে, কিন্তু যেটা পারেন না সেটা তো রাখবেন, সেটা তো আছে। দাগানোর পরে আপনি এভাবে দাগাবেন, দাগানোর পরে আবার উত্তর নিয়ে যাবেন, যা একের কত, একের শুদ্ধ আছে, এখানে একটা ঠিক চিহ্ন দিবেন। 2 ঠিক আছে, ঠিক চিহ্ন দিবেন। 3 ভুল হয়েছে, কাটা দিবেন। আপনি বইয়ের উপর কাটা দিবেন, বই আপনার বই, এখানে আপনি বইটাকে অন্য কোথাও দিবেন না, বা অন্য কোথাও বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই। সেটা কি করবেন, এটার উপর ক্রস দিবেন। 4 নম্বর পারেন নাই, তার মানে এটা গোল চিহ্ন দিয়ে রাখবেন, মানে এটা আপনি পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস বলি, এটা পারেন নাই, তাহলে আপনি দেখবেন উত্তর দেখে বুঝেন কিনা, উত্তর দেখে বুঝতেছেন কিনা। ঠিক আছে, গোল চিহ্ন দিয়ে রাখবেন আগে, উত্তর দেখে বুঝতেছেন কিনা। যদি উত্তর দেখে বুঝতে পারেন তাহলে ভালো, উত্তর দেখে যদি না বুঝেন, উত্তর দেখে যদি না বুঝেন, তাহলে এটার পাশে 2টা দাগ দিবেন লাল কালি দিয়ে, মানে উত্তর দেখো আপনি বুঝেন নাই, তাহলে লাল কালি দিবেন। আবার সেম ভাবে দেখেন, এখানে আপনি উত্তর করার সময় দেখা যাচ্ছে এখানে 1 2 হইলো, 5ও হইলো, 6 হইলো, 7 হইলো না, তাহলে এখানে কি হলো? যেগুলো হয়েছে এগুলোর মধ্যে সবগুলো যে আপনি বুঝে দিয়েছেন তা কিন্তু না। কিছু জিনিস আছে আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা হতে পারে, এরকম কিছু অপশন থাকবে। আপনি তো জানেন কোনটা আপনার মনে হচ্ছে, কোনটা আপনি অ্যাকুরেটলি দিচ্ছেন। তাহলে যেটা আপনার মনে হচ্ছে সেটা উত্তর দেখে ব্যাখ্যা থাকলে, উত্তর দেখে ব্যাখ্যা উত্তর বা ব্যাখ্যা থাকলে দেখে বুঝবেন যে আপনি বুঝতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ওকে। আর যদি দেখতেছেন আপনার উত্তর হয়েছে কিন্তু আপনি ব্যাখ্যা পরেও বুঝতেছেন না, তাও সেখানে লাল কালি দিয়ে 2টা দাগ দিবেন। বুঝতে পারছেন? লাল কালি হচ্ছে লাল কালি দিয়ে দেয়, তাহলে কি করবেন, লাল কালি দিয়ে 2টা দাগ দিবেন এভাবে। তার মানে কি, আপনার এখানে, আর ভুলের ক্ষেত্রেও সেম, ভুলের ক্ষেত্রে যদি দেখতেছেন ভুল হয়েছে কিন্তু উত্তর দেখো আপনি বুঝতেছেন না, তাও লাল কালি দিবেন। তাহলে লাল কালি মানে কি, লাল কালি মানে হচ্ছে আপনি ওই জিনিসটা আপনি কোনোভাবেই বুঝতেছেন না। ঠিক আছে, বাকি যেগুলো বুঝবেন ওগুলো তো বুঝে যাবেন, আর যেগুলো কোনোভাবেই বুঝতেছেন না সেটাকে আপনি কি করবেন, সেটা আপনি লাল কালি দিয়ে মার্ক করবেন, 2টা দাগ দিবেন। 2টা দাগ দেওয়ার পরে কারণ আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ধরেন আজকে ক্লাস হচ্ছে শনিবারে, আর একটা ক্লাস হচ্ছে আপনার কেবল মানডেতে, অর্থাৎ সোমবারে। সোমবারে হচ্ছে আপনার আরেকটা ক্লাস আছে। এই আগে সোমবারের আগে আপনারা যেটা করবেন, এই কাজটা শেষ করবেন। কাজটা শেষ করার পরে সোমবারে ক্লাসের আগে আমার পোস্ট দেওয়ার দরকার নেই, আপনি আমাকে মেসেঞ্জারে বলতে পারেন, বা গ্রুপের পোস্ট আপনাদের জন্য ওপেন আছে। তাহলে আপনারা কি করবেন, কোয়েশ্চেন গুলো যেগুলো সমস্যা আছে সেই কোয়েশ্চেন গুলো আপনারা ছবি তুলে দিবেন। ছবি তুলে দিয়ে কি করবেন, বলবেন যে ভাইয়া আমি এই জিনিসগুলো বুঝিনি, বা এই কোয়েশ্চেনটা আমি বুঝিনি। উত্তর দেখে আমি যখন দেখবো আপনার এখানে 2টা দাগ আছে, তখন আমি বুঝে নিবো আপনি এখানে উত্তর দেখেও বুঝেন আর আমাদের কোনোভাবেই বুঝতেছেন না। ঠিক আছে, তখন আমি কি করব, আমি বলছিলাম যে আপনারা এভাবে করার পরে আপনাদের সমস্যাগুলো যদি আমার যদি ছোট হয়, তাহলে আমি কোনো একটা পরের ক্লাস, অর্থাৎ সোমবারে যে ক্লাসটা নিব সেই ক্লাসের পরে আমি আপনাদেরকে জিনিসগুলো সলিউশন করে দিব যদি কম হয়। আর যদি দেখতেছে বেশি হয়ে গেছে আপনাদের সমস্যা, মানে দেখা যাচ্ছে আমরা
3-4টা বা 5টার মধ্যে সীমাবদ্ধ না, 20-25টা হয়ে গেছে সবার, মানে আপনারা যারা যারা করেন আর কি, সবার সমস্যা মিলে 20-25টা হয়ে গেছে, তখন আমি কি করব, আমি ওই ফ্রাইডেতে আপনাদের এই সমস্যাগুলো সলিউশন ক্লাস দিব বলছিলাম, কিন্তু আমি দিচ্ছি না। কেন জানেন? কারণ আপনাদের সমস্যায় নেই, আমরা সলিউশন ক্লাস দিব কিভাবে? এখন আমি কি জানি আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে? আমি কি এখন আপনাদের বইগুলোকে, সবার বইগুলোকে এখন আমি প্র্যাকটিস করব? প্র্যাকটিসটা আপনি করবেন, আপনার সমস্যা আপনি আইডেন্টিফাই করবেন, সমস্যার কাজটা আমাকে বলবেন, আমি সেটা শুক্রবারে সলিউশন দিব। ঠিক আছে? এখন কেন দিচ্ছে শুক্রবারে ক্লাসটা, কিন্তু আমি সলিউশন ক্লাস দিচ্ছি কারণ আপনাদের সমস্যাই খুঁজে পান না, আপনারা প্র্যাকটিসই করেন না, সমস্যা পাবেন কোথেকে? তাহলে এই জিনিসটা যদি এভাবে যদি করতে পারেন, তাহলে আপনার কি হবে দেখেন, আপনি যেটা এখানে পাচ্ছেন বুঝে করছেন, সেটা আপনি জীবনে কোনোদিন ভুল হবে না আপনার। আর যেটা ভুল করছেন কিন্তু উত্তর দেখে বুঝে গেছেন, সেটাও আপনার কোনোদিন ভুল হবে না। আর যেটা ভুল করছেন, মানে ভুল করছেন মানে যেটা আপনি পারেন নাই, সেটা আমি বোঝানোর পরে সেটা আর কোনোদিন ভুলবেন না। তাহলে দেখেন, সেম জিনিসটা যখন আপনি যখন 3বার করবেন, তখন আপনার জিনিসটা ভুলার কোনো সুযোগ নেই। এখন কোয়েশ্চেন যে আপনার রিপিট হবে তা কিন্তু না, কোয়েশ্চেন যে কমন পাবেন তা কিন্তু না। কোয়েশ্চেন কিভাবে আসে? কোয়েশ্চেন কিন্তু গ্রামারের মধ্যেই আসে, অর্থাৎ আপনার গ্রামার বেসটা যদি ক্লিয়ার হয়, আপনি যদি বুঝতে পারেন যে কোয়েশ্চেনটা কেন হলো, তাহলে আপনি দেখবেন সেম প্যাটার্নে কিন্তু আরেকটা কোয়েশ্চেন আপনি কিন্তু পাবেন। পরীক্ষা হলে কি প্রশ্নকর্তাকে প্রশ্নকে বানাই দেন, আপনি গ্রামারের আঙ্গিকে কিন্তু কোয়েশ্চেন গুলা করেন। তখন আপনার গ্রামারটা তো আছে এখানে, আপনি গ্রামারটা ধরতে পারলে আপনার উত্তর বেরিয়ে গেল। আপনি এটা গ্রামার ধরতে ধরতে পারবেন কিভাবে? ধরার জন্য আপনাকে তো প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কিভাবে করবেন? ধরেন আমি আপনাকে যদি বলি আপনি গ্রামে গেলেন, আপনাকে যদি বলি যে আপনি নদীতে বা মাছ পুকুরে কি দেন, মাছ মানে জাল জাল দিয়ে মাছ ধরেন, আপনি কি পারবেন? আপনি তো জাল মারাই তো প্র্যাকটিস করেন নাই। আপনি যে পুকুরে যে জাল ফেলবেন, আপনি এমনও হতে পারে জাল ফেল থেকে আপনি নিজেই জাল রয়ে গেছে পারে, আপনি চলে গেছেন পুকুরে, কারণ প্র্যাকটিস করেন নাই তো। ঠিক আছে? তাহলে সবকিছুর একটা প্র্যাকটিস লাগে। কারণ প্র্যাকটিস করলে যেটা হবে, সেটা হচ্ছে আপনাকে জিনিসগুলো আপনার যেভাবে আসুক না কেন, আপনি সেটা যে কোনো প্রকারে কিন্তু কি করতে পারবেন, সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। তাহলে আমি একটা আজকের ক্লাসের শেষে এইগুলো বলার একটা কারণ, কারণ আজকে কিন্তু মোটামুটি 11 নাম্বার ক্লাস কিন্তু মোটামুটি আজকে কিন্তু যাচ্ছে। এই 11টা ক্লাসের মধ্যে আমি কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না আপনাদেরকে যে কোনো একটা সমস্যা নিয়ে আপনি আমার সাথে কনসাল্ট করতেছেন, মানে কোনো একটা প্রশ্নের সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আপনি কনসাল্ট করতেছেন, কখনোই আমি দেখলাম না। ঠিক আছে? এভাবে করলে আপনারা কিন্তু ক্লাস আমার শেষ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কিন্তু যতটা ক্লাস দিব বলছে প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু দিতে পারবো, কিন্তু অর্থাৎ এখানে আপনার টোটাল ক্লাস যদি বা 25টা পর্যন্ত, এরপরে গুলোতে শুধু এক্সারসাইজ বেস যাবো। ঠিক আছে? তাহলে 25টা ক্লাস আমি কিন্তু মোটামুটি আপনাকে কিন্তু বুঝিয়ে ফেলবো, কিন্তু আপনার কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে? তাহলে এই কাজটা করতে গেলে আপনারা কিন্তু সমস্যা বের করতে হবে, সমস্যা বের করতে হবে, সমস্যা বের করে সমাধান আমি দিতে পারবো। ঠিক আছে? তাহলে এভাবে যদি পারেন, যেভাবে বললাম এভাবে পড়লে আপনারা কিন্তু একটা ভালো একটা কিন্তু ফিডব্যাক কিন্তু আপনারা কিন্তু পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথাই বললাম। ঠিক আছে? ধন্যবাদ।